আসসালামু আলাইকুম। ইউকে থেকে আমি সাইম ইফতেখার বলছি। আরেকটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব আম, একজন গেস্টের সঙ্গে, যার নাম হাসিবুল ইসলাম। এই দেশে মাস্টার্স করার জন্য আসে এবং আম, তার ক্লোজ রিলেটিভ এবং পরিবারের অনেকেই জার্মানিতে এখান থেকে মুভ করে। সো এই যে ইউকে থেকে জার্মানিতে যাওয়ার টোটাল প্রসেসটা তার ভালো করে জানা। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, ইউকে ভার্সেস জার্মানি। আমরা বেশ কয়েকটা বিষয়ে প্রেস করব এই আলোচনায়, যেমন এডুকেশন সিস্টেম, র্যাঙ্কিং, দুই দেশের অ্যাকোমোডেশন অ্যান্ড আদার এক্সপেন্স লাইক লিভিং এক্সপেন্স, পার্থক্য কত ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব। দুই দেশের ইমিগ্রেশন পলিসি কীরকম এবং দুই দেশে সেটেল হওয়ার পাথওয়ে কীরকম, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব মূলত এই পডকাস্টে। প্লাস আপনাদের কোনো অতিরিক্ত জানা থাকলে আপনারা নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্লাস আমরা যে প্রেজেন্টেশনের উপরে আলোচনা করব আজকে, সেই প্রেজেন্টেশনটাও কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা ডাউনলোড করে সেটা ইউজ করতে পারেন এবং এটাকে আপনাদের নেক্সট স্টেপ গাইড হিসেবে ইউজ করতে পারেন। তো চলেন আমরা আজকে ভিডিওটা শুরু করি। হ্যাঁ, তাহলে আজকে আমাদের টপিক ইউকে ভার্সেস জার্মানি। আমরা শুরু করতে পারি। লিংকন। জি। তো আমাদের আজকের এই আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে আপনি ইউকে না এসে কেন জার্মানি যাবেন, অথবা ইউকে আসার পরে আপনার যদি মনে হয় যে ইউকে থাকাটা আপনার জন্য ওয়ার্থেড মনে হচ্ছে না, you want to move somewhere else, then Germany can be a very good option for you. So আমরা এই বিষয়টাই আজকে লিংকনের কাছ থেকে জানবো। সো লিংকন, তুমি যদি এই বিষয়ে আমাদেরকে কিছু বলো। আচ্ছা, আমার মনে হয় যে একটা স্ক্রিন শেয়ার করি, তাহলে মনে হয় একটু ব্যাপারটা আরো সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি আমার এখান থেকে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি মানে দেখা যাইতেছে পিডিএফ হ্যাঁ ফাইলটা? দেখা যাচ্ছে। আচ্ছা, মানে এটা একটু সহজ হয় যদি একটা মানে স্পেসিফিক একটা স্ট্রাকচার হয়, যদি কথা বলতে থাকি তাহলে টপিকগুলো আপনার মিস হওয়ার চান্স কমে যায়। তা আসসালামু আলাইকুম, আমার নাম হাসিবুল ইসলাম লিংকন। এখন আমি আছি ইউকেতে। আমি আমার এখানে মাস্টার শেষ করছি এবং আমি চিন্তা করতেছি ইউকে থেকে মুভ করার। এবং এই মুভ করতে যায় যতটুকু ঘাটাঘাটি করছি প্রিভিয়াস নলেজ এবং ইউকে আসার পরে রিসেন্ট সিচুয়েশন সবকিছু কনসিডার করে একটা টাইমে চিন্তা করছিলাম যে ফিনল্যান্ড মুভ করব। এই রিসেন্ট আপনার 2024-এর আগের যে সিচুয়েশনটা ছিল ওই টাইমে হিসাব করে ফিনল্যান্ড খুবই একটা সুইটেবল অপশন ছিল, যে পড়ার পরবর্তীতে 2 বছর জব করে 4 বছরের মধ্যে আমি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবো। বাট ইউক্রেনের যুদ্ধ এবং সবকিছু মিলায় এত পরিমাণে বাইরে থেকে মানুষজন ঢুকছে এবং ফিনল্যান্ডের নতুন সরকার সবকিছু মিলায় রুলস গুলো এত কঠিন পর্যায়ে চলে গেছে যে এখন আপনার মনে হয় মানে অন্যতম কঠিন কান্ট্রি গুলোর মধ্যে একটা ফিনল্যান্ডের ডকুমেন্টস পাওয়া। তাহলে আজকে আমরা এই আলোচনার পরবর্তীতে আমি যখন চিন্তা করলাম, খুঁজতে খুঁজতে দেখি যে না, জার্মানি একটা সুইটেবল অপশন হইতে পারে। আই মিন, আপনি কনসিডার করে দেখবেন আজকে আলোচনা পরে আপনারা যারা দেখবেন এই ভিডিওটা, তো আপনারা কনসিডার করে দেখবেন যে এটা কি আসলে আপনার জন্য হয় কিনা। তো আজকে আমি যে ফাইন্ডিংস গুলো পাইছি এই কম্পারিজন বা ঘাটাঘাটি করার মাধ্যমে, সেই জিনিসগুলো আপনারা শেয়ার করব। তো আমি স্লাইডের থ্রুতে যাই, তাতে আপনাদের সবার পুরো আলোচনাটা বুঝতে এবং অ্যাটলিস্ট পয়েন্টগুলো সামনে যখন থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে কোন কোন টপিকগুলো নিয়ে এই স্লাইডে কথা হয়েছে বা আপনি কোন কোন টপিকগুলো জানতে পারলেন এই স্লাইডের মাধ্যমে। তো প্রথম ইন্ট্রোডাকশন হইতেছে যে কম্পারিজনটা কাদের জন্য। কম্পারিজনটা স্পেসিফিক টার্গেট অডিয়েন্সের জন্য,
যারা আসলে বাইরে পড়তে আসতে চাইতেছে, হয়তো বাংলাদেশ থেকে বা আপনার ইউকে থেকে আপনার মুভ করতে চাইতেছে, এখানে সেটেল হওয়ার যে প্রসেস বা সবকিছু মিলা তাদের জন্য, তাই এলাম মূলত আজকের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর আরেকটা টপিক আমরা এখানে কভার করার ট্রাই করব যে অন্য কোনো কান্ট্রির তুলনায় ইউকেতে বা জার্মানিতে মানুষ কেন আসবে। আমরা আজকে এই ইউকের সাথে কেন জার্মানি কম্পেয়ার করতেছি। এখন ইউকের সাথে কম্পেয়ার করতে গেলে তখন আপনার সমান সমান কিছু ব্যাপারের সাথে আমার মেলানো লাগে, যে আমি একটা স্কেল আগে রেডি করব যে আমি মেজার করতেছি, এর পরবর্তীতে আমি ওটা দুটার মধ্যে একটা কম্পারিজন করব। তা আমার আজকে যে কম্পারিজনের যে কিছু টুল, তার মধ্যে অন্যতম টুল হইতেছে এডুকেশন সিস্টেম। এডুকেশন সিস্টেম আপনার ইউকে জার্মানি দুটাই সমান তালে উপরের দিকে। ইউকে তো অলরেডি আপনার স্বীকৃত আপনার এই তাদের ডিগ্রির জন্য, আর জার্মানি আপনার রিসার্চ পড়াশোনার কোয়ালিটির দিক থেকে ইউরোপের অন্যতম। কিছু ক্ষেত্রে এটা তর্কের দিকে গেলে অন্যরকম, কিছু ক্ষেত্রে ইউকে থেকেও উপরে জার্মানি রিসার্চের কোয়ালিটি। ইভেন আপনার মানে অনেক সময় এমন মানে এফোর্ট দেওয়া লাগে জার্মানিতে একটা ডিগ্রি নিতে, মাস্টার্স ডিগ্রি নিতে, যেটা আপনার ইউকেতে ওই এফোর্টে পিএইচডি ডিগ্রি বের হয়ে যায়। এটা এখন কেউ অফেন্ড হইতে পারেন, আমি তার জন্য দুঃখিত, বাট আসলে মানুষের এই পরিমাণে টাইম লাগে জার্মানির কিছু রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে বের হইতে। এরপরে আপনার যদি এখন এই যে এডুকেশন সিস্টেমের মধ্যে আমি যদি প্রথম আসি যে টিউশন ফিতে, ইউকেতে আপনার যদি ব্যাচেলারে কেউ পড়তে আসেন, তার এভারেজ 10 থেকে 12,000 পাউন্ড প্রত্যেক বছর দেওয়া লাগবে। আর যদি মাস্টার্সে আসেন 12 থেকে 15,000 পাউন্ড প্রত্যেক বছর দেওয়া লাগবে। এটা মিড রেঞ্জ ইউনিভার্সিটি গুলোতে। হ্যাঁ, আর এটা আপনার মিড লেভেলের ইউনিভার্সিটিতে, আপনি যদি রাসেল গ্রুপ যে ইউনিভার্সিটি গুলো আছে 26টা ইউনিভার্সিটিতে, আপনি ওইগুলোর মধ্যে যদি আপনি যান, তাহলে আপনার এই 10-12 হাজারের রেঞ্জটা আপনার 18-20 হাজারে চলে যাবে ব্যাচেলারের জন্য, আর মাস্টার্সের জন্য গেলে 25,000 প্লাস চলে যাবে এক বছরের কোর্সে। আর আপনি যদি সেম টাইমে আপনি যদি জার্মানির টিউশন ফির কথা চিন্তা করেন, জার্মানি শুধু একটা স্টেট এখন পর্যন্ত টিউশন ফি ইন্ট্রোডিউস করছে, সেটাও স্টেটের কন্ট্রিবিউশন ফিস, সেই ইউনিভার্সিটি ফিসটা টিউশন ফিসটা খুব সামান্য, 1500 ইউরো করে। সেটা আপনার বাডেন বুটেনবার্গ নামে একটা স্টেট আছে, ওইটার মধ্যে। এটা বাদে সোফার এখন পর্যন্ত জার্মানিতে ওভারঅল আপনার প্রায় সব ইউনিভার্সিটি টিউশন ফি ফ্রি। আপনার খুবই সামান্য পরিমাণে সেমিস্টার কন্ট্রিবিউশন দেওয়া লাগে, যেটা আপনার 250-300 ইউরো থেকে শুরু করে 350-400 ইউরো পর্যন্ত প্রত্যেক 6 মাসে। এবং ইভেন এই সেমিস্টার কন্ট্রিবিউশন ফিস এর মধ্যে আপনার ট্রান্সপোর্টেশন কভারেজ থাকে। আগে এটা স্টেট ওয়াইজ কভারেজ, হ্যাঁ আগে এটা স্টেট ওয়াইজ কভারেজ ছিল, আর এখন এটা আপনার কভারেজ চলতেছে পুরো জার্মানিতে। আপনার যে আপনার ইন্ট্রা যে ট্রেনগুলো আছে, যে এক সিটি থেকে আরেক সিটিতে যে আপনার যে ট্রেনগুলো, ওইটা বাদে বাকি যত ট্রান্সপোর্টেশন আছে, ট্রাম, ট্রেন, বাস, সবকিছু কভারেজ একটা টিকেটে, যেটা ডয়েচল্যান্ড টিকেট বলে। এই ডয়েচল্যান্ড টিকেটটাও আপনার এই সেমিস্টার কন্ট্রিবিউশন ফিস, মানে 250 থেকে 350-400 টাকার মধ্যে যে সেমিস্টার কন্ট্রিবিউশন ফিসটা আপনি দিবেন, তার মধ্যে এই কভারেজটা চলে আসতেছে। আর ইউনিভার্সিটি যে এরকম সুবিধা মনে হয় পৃথিবীর আর অন্য কোনো দেশে নাই আমার জানা মতে। হ্যাঁ, এর এত কম টাকার ভিতরে আপনি পুরোটা হয়ে যেতে সেটা কোথাও নাই। হ্যাঁ, বাট ট্রান্সপোর্টের যদি আপনি কথা বলেন, আপনার লুক্সেমবার্গ নামে যে আপনার দেশটা আছে, এটা কিন্তু আপনার ট্রান্সপোর্টেশন কমপ্লিটলি ফ্রি, ইভেন টুরিস্টদের জন্য ফ্রি। পুরা লুক্সেমবার্গে পুরা ট্রান্সপোর্টেশন সিস্টেমই ফ্রি। দেশটাও খুবই ছোট সেই হিসেবে। হ্যাঁ, কিংবা খুবই ছোট এবং খুবই কস্টলি। এখন আমরা যদি ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর দিকে যাই, এখন ইউনিভার্সিটি র্যাঙ্কিং ইউকেতে আপনি বড় দাগে বা অন এভারেজে 150 প্লাস ইউনিভার্সিটি আছে। আর যেহেতু দেশটা খুবই ছোট, ইউকে লিটারালি বাংলাদেশের ডাবলও না, আপনার 2,30,000 বর্গ কিলোমিটারের দেশ ইউকে। তাই সেখানে জার্মানি অনেক বড় দেশ, এবং জার্মানিতে 400 প্লাস পাবলিক ইউনিভার্সিটি আছে, এবং প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যাটা আমার এক্সাক্ট জানা নেই, বাট 400 প্লাস পাবলিক ইউনিভার্সিটি আছে। সো এত ইউনিভার্সিটি যখন আছে, আপনার এর ভিতরে হায়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটিও অনেক অনেক হায়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে। ইভেন কিছু ইউনিভার্সিটির র্যাঙ্কিং, এখন যারা আমার আলোচনা শুনতেছেন তারা হয়তো বা জানেন কিনা, যে এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং গুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে।
যে আমি কি পরিমাণে রিসার্চ পাবলিশ করতেছি, কোন ল্যাঙ্গুয়েজে পাবলিশ করতেছি, আমি কি পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার এখানে আছে, কালচারাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে স্টাফ টু স্টুডেন্ট রেশিও, এবং আমার কতগুলো পিএইচডি বের হইতেছে, তাদের জব পাওয়ার যে অ্যাবিলিটিটা, যে আপনার ডিগ্রি শেষ করে কত দ্রুত তারা জব পাইতেছে, এরকম অনেকগুলো ফ্যাক্টরের উপরে একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং ডিপেন্ড করে। তো এইখানে আপনার জার্মান ইউনিভার্সিটি কোয়ালিটি আপনার, ধরেন কিছু ক্ষেত্রে একটা ইউকে ইউনিভার্সিটির র্যাঙ্কিং 250, একটা জার্মান ইউনিভার্সিটি র্যাঙ্কিং 400। এই 250 আর 400 আসলে আপনি ডিরেক্ট কম্পেয়ার করতে পারবেন না, কারণ কি ওই যে 400 যে র্যাঙ্কিং এর যে জার্মান ইউনিভার্সিটিটা, ওটার মেজরিটি স্টুডেন্ট জার্মান। ইভেন জার্মানিতে আপনি মাস্টার্স এর থিসিস, পিএইচডি থিসিস করতে টাইম আপনি দুইটা অপশন চুজ করতে পারবেন, আইদার ইংলিশ অর জার্মান। যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি থিসিস পাবলিশ করতে পারবেন। তো যখন আপনি ইংলিশ না করে যে কোনো জার্মান করতেছে, ওইখানে আপনার র্যাঙ্কিংটা কিছুটা কমে যাইতেছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার কম যাইতেছে, ওইখানে র্যাঙ্কিংটা কিছুটা কমে যাইতেছে। ইভেন আপনি ইউকেতে যে কোনো আলাদা একটা সাবজেক্ট থেকে ইজিলি আপনি সাবজেক্ট সুইচ করতে পারতেছেন, বাট জার্মানিতে প্রিভিয়াস ডিগ্রিটারে খুবই বেশি গুরুত্ব দেয়। ইভেন মানে ক্রেডিট টু ক্রেডিট, পয়েন্ট টু পয়েন্ট না মিললে আপনি অফার লেটার পাবেন না। তা দেখা যাইতেছে যে অ্যাপ্লিকেন্টরা সহজে ইউকে চলে আসতে পারতেছে, সেই অ্যাপ্লিকেন্টটা সিমিলার সাবজেক্টের জন্য জার্মানিতে যাইতে পারতেছে না। তো এরকম অনেকগুলা কারণে, যে ইজি অফার লেটার পাওয়া, আপনার অফার লেটার পাওয়ার চ্যালেঞ্জ কম, এগুলো অনেক কিছু মিলে সারা দুনিয়া থেকেই, শুধু বাংলাদেশ থেকে না, সারা দুনিয়া থেকে ইউকেতে আপনার পড়ার, এবং ইউকের ডিগ্রিটা যে ইউকেতে মানুষ পড়তেই আসে, এই যে একটা ট্রেন্ড, যে জার্মানিতে পড়তে যাওয়ার থেকে ইউকেতে পড়তে যাই, আমি ইউকে থেকে পড়ছি, এই ব্যাপারটা একটু লুক্রেটিভ শোনায়। তো এই জন্য দেখা যাইতেছে ইউকেতে বেশি আসে, এবং ওভারঅল যতগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, তো ওই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলোতে ইউকে একটা অটো বুস্ট পায়, যেটা জার্মান ইউনিভার্সিটি গুলো পায় না। এই জন্য দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে আপনার 100, 150, 200 র্যাঙ্কিং যদি পিছায়ও থাকে, ওই ইউনিভার্সিটির কোয়ালিটিও আপনার সেম র্যাঙ্ক 200 র্যাঙ্কিং আগায় থাকা ইউকে ইউনিভার্সিটি থেকে বেটার হওয়ার চান্স থাকে মাঝে মধ্যে। এবং কোয়ালিটির কথা যদি বলি, আমি আমার অনেক ফ্রেন্ড জার্মানিতে পড়াশোনা করতেছে, ইভেন আমার ওয়াইফ রিসেন্টলি জার্মানিতে মুভ করছে। তা আমরা দুইজনই ইউকে থেকে ডিগ্রি নিছি। তা এই জায়গা থেকে হিসাব করে, যে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি নিজে আলহামদুলিল্লাহ এখানে আমি ডিস্টিংশনও পাইছি মাস্টার্সে, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে এইখানের পড়াশোনার কোয়ালিটি আপ টু দা মার্ক না। আপনি যদি ট্রুলি কিছু শিখতে চান, মানে আপ টু দা মার্ক না এই সেন্সে, যে এখানে এখানে আরেকটা রিজন আছে, আপ টু দা মার্ক না বলার পিছনে আরেকটা রিজন আছে। এইখানে আপনার যে এডুকেশন সিস্টেম, আমরা মোস্টলি আসি মাস্টার্স ডিগ্রিতে। আমরা নর্মালি এখানে খুব কম সংখ্যক মানুষ ব্যাচেলর করতে আসি, মানে খুবই সামান্য একটা পার্সেন্টেজ ব্যাচেলর করতে আসি, আমাদের মেজরিটি পার্সেন্ট আসি এখানে মাস্টার্স করতে। তা মাস্টার্স করতে যখন আমরা আসি, ইউকে মাস্টার্স 1 বছর, জার্মানি মাস্টার্স 2 বছর। তো ইউকেতে আপনার যে ব্যাচেলর যে প্রোগ্রামটা আছে, ওর সাথে খুব রিলেট করে আপনার মাস্টার্সের সিলেবাসটা করা হয়। এবং ইউকেতে মেজরিটি পার্সেন্ট সাবজেক্টেই 1 বছরের ইন্টার্নশিপ থাকে, মানে প্রোগ্রাম চলা অবস্থায়। তো এতে কি হয়, যে একটা স্টুডেন্ট 3 বছর ধরে পড়তেছে এবং সে একই সাথে 1 বছরের হ্যান্ডস অন প্র্যাকটিস করতেছে, ওইটার উপর ডিপেন্ড করে মাস্টার্স এর সিলেবাসটা করা হয়, যে এ অলরেডি মানে ভালো মতো পড়াশোনা করছে এবং নিজে হাতে কলমে কাজ শিখছে, এতে এর অনেক কিছু শেখা হয়ে গেছে, এবং যা শেখা হয় নাই এরকম কিছু ধরে আপনার একটা নতুন সিলেবাস করে মাস্টার্স এর জন্য। বাট আপনি যদি ইউরোপের অন্য কান্ট্রিগুলোতে যান, সব জায়গায় 2 বছরের মাস্টার্স, এবং এই মাস্টার্স গুলোর মধ্যে অনেক ক্রেডিট ব্যাচেলারের ক্রেডিটে রিপিট হয়, কিছু কিছু জিনিস রিপিট করে। এবং আপনি যদি ইন ডেপথ শিখতে চান, হুট করে আপনি এসে ইউকের যে মাস্টার্সটা করবেন, এটা থেকে আপনি যতটুকু শিখতে পারবেন, এর থেকে জার্মান ডিগ্রিটা যদি আপনি আসেন ডিরেক্ট, তাহলে আপনার বেশি শেখার সুযোগ আছে। এবং লিভিং কন্ডিশন আর কালচারাল ডিফারেন্স, এটা একটা অন্যতম একটা কম্পারিজনের টপিক। যে লিভিং কন্ডিশনের কথা যদি বলা হয়, যে ইউকে খুবই, মানে আমার কাছে যেটা মনে হয়েছে, যে ইউকেতে আপনার ইভেন ইউকেতে প্রচলিত আপনার একটা ব্যাপার আছে, যে 3W যে ব্যাপারটা, যে ওয়ার্ক, ওয়েদার, ওমেন। তাই ওয়েদার তার মধ্যে একটা, যে লিভিং কন্ডিশন আপনি যদি চিন্তা করেন, ওয়েদার খুবই একটা বড় ইম্প্যাক্ট ফেলবে আপনার লাইফে। যে ইউকেতে আপনার বৃষ্টিটা বেশি, যে এটা লিটারালি একটা দ্বীপ বলতে পারেন, চারপাশে সাগর, মধ্যে আপনার ইউকে। তো এই দ্বীপ হওয়ার কারণে এর ওয়েদারটা সবসময় আপনার মানে একটু বৃষ্টি বেশি থাকে, একটু একটু ডার্কনেস সবসময়ের মধ্যে থাকে, আপনার সূর্যের দেখা পাওয়াটা একটু বেশ ডিফিকাল্ট ইউকেতে। তো এই দিক থেকে আপনার জার্মানির ওয়েদারটা বেশ ভাইব্রেন্ট এবং অনেক বড় দেশ। ঠিক আছে, বার্লিন, হ্যামবুর্গের পাশটা যদি আপনি দেখেন ম্যাপে, ওই সাইডটা কম্পারেটিভলি ঠান্ডা বেশি, যত নিচের দিকে নামবেন
যে আপনি এই পাশে স্টুটগার্ট, ফ্রাঙ্কফুর্ট বা আপনার এনআরডব্লিউ স্টেট, এই পাশে আপনি যত আসবেন আপনার ওয়েদারটা তত বেশি ভাইব্রেন্ট পাবেন। অনেক বড় দেশ, আপনার এই ওয়েদারের ভিতরেও আপনার অনেক বেশি পার্থক্য আছে এক পাশ থেকে অন্য পাশে। লিংকন, আর কালচার একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা মনে হয় স্লাইড করে যাচ্ছি না। না, আমি সেম টপিকের মধ্যে, এই স্লাইডটার মধ্যেই আমি এখন আছি। ওকে, হ্যাঁ। আর কালচারাল ডিফারেন্স যদি বলা হয় যে ইউকে আগে থেকেই আপনার সারা দুনিয়া থেকে সব মানুষ অ্যাডপ্ট করতেছে। ইউকের কালচার, মানে যে কালচারাল যে ডিফারেন্সটা, এটা আসলে আপনার খুবই কম গায়ে লাগবে, কারণ অল ওভার দ্য ইউকে আপনার একটা মিক্সড কালচার সবসময়। আমি এখন পর্যন্ত 4-5টা সিটি আমি ঘুরছি, আমার কাছে মনে হয়েছে যে এখানে কালচার নিয়ে এত বেশি বোদার করে না। আপনি একদম ব্ল্যাক পিপলও পাবেন, এশিয়ানও পাবেন, চাইনিজও পাবেন, আপনি ইউরোপিয়ানও পাবেন, ব্রিটিশও পাবেন। সো কেউ কাউরে দেখে বোদার করতেছে না যে এটা অন্যরকম কোনো এলিয়েন বা অন্য জায়গা থেকে আসছে। বাট আপনি জার্মানিতে, মানে আমি যদিও থাকিনি এখনো, বাট আমার ফ্রেন্ড সার্কেলে মুখে শোনা বা সবকিছু মিলা, যে আপনার ড্রেসডেনে যে সাইড, পলিশ বর্ডার এরিয়া, অস্ট্রিয়ার বর্ডার এরিয়া, তারপরে আপনার মিউনিক, এই এরিয়াগুলোতে, ইভেন আপনার যে মিডল্যান্ড যেটা নুরেমবার্গ বা এই এরিয়াগুলোতে, আপনার যেখানে আপনার ইন্টারন্যাশনাল ইমিগ্রেন্ট গুলার যাতায়াত কম, ওই এরিয়াগুলা স্টিল আপনার বেশ কনজারভেটিভ। তারা জার্মান কালচার বা জার্মান মানুষদের বেশি প্রেফার করে, অন্যদের সাথে কথাও বলতে চায় না মাঝে মধ্যে, এরকমও শোনা যায়। আর ক্যারিয়ার সেটেলমেন্টের যে প্রসপেক্ট গ্রাজুয়েশন শেষে, এটার এটার ক্ষেত্রে আসলে একটা মিক্সড প্রতিক্রিয়া আছে, এটা আমরা সামনের স্লাইডে আলোচনা করব। আর ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কথা বলা হয়, জার্মান ব্যাপারটাই সবচেয়ে মানুষ মানে জার্মানির কথা শুনলে সবচেয়ে মানুষ যে জিনিসটা সবার আগে মাথায় আসে, ভয় পায়, যে কাঠকোঠা জার্মান। যে আমি ইংলিশ তো শিখছি ছোটবেলা থেকে, যা হোক ভাঙা চোরে বলে ফেলতে পারবো, বাট জার্মানটা নতুন করে শেখা। আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্টেজের কথা যদি চিন্তা করেন, অবশ্যই ইউকের সাথে কম্পেয়ার করার কোনো সুযোগই নেই জার্মানি নিয়ে। আমরা যদি দেখলাম যে এমবিএ করতে গেলেও জার্মানিতে তারা বিজনেস ব্যাকগ্রাউন্ড চাচ্ছে, অথচ ইউএসএ তেও, ইভেন ইউকে তেও আমরা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে সহজেই এমবিএ করতে পারি। জি জি, এই পয়েন্টটা তো আমি আপনার এডুকেশন সিস্টেমের মধ্যেই প্রথমে বললাম, যে আপনার ওইখানে আপনি যে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে নিবেন, ইউকেতে আপনি যত সহজে সাবজেক্ট সুইচ করে, আপনার মেজর সুইচ করে অন্য একটা কিসে, এখানে আমি আমার পার্সোনাল এক্সাম্পলই দেই, যে আমি বাংলাদেশ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি, আমার ব্যাচেলর। আমি এখানে সাপ্লাই চেইন, লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আমি আমার মাস্টার্স করছি। বাট আমি যখন জার্মানির ইউনিভার্সিটি গুলোতে আমি যখন চেক করছি, ওই আমার কিন্তু এখানে আমার প্রিভিয়াস রেজাল্টের উপর আমি একটা ভালো একটা স্কলারশিপ অ্যামাউন্ট আমি ম্যানেজ করতে পারছিলাম যখন আমি ইউকেতে আসছি। বাট আমি আমার সেম প্রোফাইল নিয়ে যখন আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে মেইল করছি জার্মানিতে, তখন তারা একদম স্পেসিফিক তাদের ওয়েবসাইটে বলেই দেওয়া আছে যে আমার এই সাপ্লাই চেইন, লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন রিলেটেড যদি কোনো কোর্সে আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার স্পেসিফিক ক্রেডিটের ইকোনমিক্স থাকতে হবে, স্পেসিফিক ক্রেডিটের আমার স্ট্যাটিস্টিক্স থাকতে হবে, স্পেসিফিক ক্রেডিটের আমার যে বিজনেস ব্যাকগ্রাউন্ডের যে মার্কেটিং বা এই সমস্ত যে ক্রেডিট গুলো আছে, এগুলো সব মিলে আমার 30-35 ক্রেডিটে থাকতে হবে, যেটা একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য কখনোই ক্রেডিট গুলা কভার করা পসিবল না। কারণ আমি তো ইঞ্জিনিয়ারিং আমার সাবজেক্ট গুলো পড়ছি, আমি তো এই পরিমাণে বিজনেসের সাবজেক্ট পড়িনি। সো আলটিমেটলি ওই সাবজেক্ট গুলোতে আমি অ্যাপ্লাই করলেও আমার জার্মানিতে অফার লেটার আমি পাবো না। তাই সিমিলারলি এমবিএ তে যারা অ্যাপ্লাই করতেছে, তারা এক্সপেক্ট করতেছে যে আপনার মেজরটা আগে থেকেই বিজনেসে হবে, আপনি ইকোনমিক্স জানবেন, আপনি মার্কেটিং জানবেন, এরপরে আপনি এমবিএ তে আসতেছেন। বাট এই জায়গা থেকে এই ভার্সিটালিটি, যে সাবজেক্ট সুইচ করার যে ব্যাপারটা, যে আমি যে কোনো টাইমে আমার প্রফেশন চেঞ্জ করতে চাইতে পারি, আমি যে কোনো টাইমে আমার পড়ার ইন্টারেস্ট চেঞ্জ হইতে পারে, আমি যদি পারি ভার্সিটি পড়াইতে সমস্যা নেই, এই ইন্টেনশনটা আপনার ইউকে ইউএসএ তে বেশি। এই জন্য যারা সাবজেক্টের ডাইভার্সিটি খুঁজে, তারা ইউকে ইউএসএ তে আপনার মানে বেশি প্রেফার করে, কারণ এই সুইচ করার অপশনটা অনেক বেশি সহজ জার্মানির তুলনায়। ইভেন শুধু জার্মানিতে না, ইভেন আমি যখন ডেনমার্ক নিয়ে ঘাটাঘাটি করছি, তখন আমি টেক্সটাইল থেকে যে আমি একটা সাবজেক্টও খুঁজে পাইনি, আমার ক্রেডিটে কোনো সাবজেক্ট মিলে নাই। যদিও ডেনমার্কে খুবই কম সংখ্যক ইউনিভার্সিটি, মাত্র 8টা ইউনিভার্সিটি, বাট এই 8টা ইউনিভার্সিটিতে আপনার কয়েকশো সাবজেক্ট আছে। আমি লিটারালি একটা সাবজেক্টও খুঁজে পাইনি যেটা আমি টেক্সটাইল থেকে আমি ওইখানে যাইতে পারি, কারণ কোনো একটা সাবজেক্ট আমার সাথে ক্রেডিটে মিলতেছিল না। আপনার মিনিমাম ওরা 2-3টা সাবজেক্টের ক্রেডিট মেনশন করে, যে ইকোনমিক্সে থাকতে হবে বা মেকানিক। ইভেন আমি আই নিয়েও ট্রাই করছি যে আমি টেক্সটাইল থেকে আমি আইতে শিফট হইতে পারবো,
আপনার ইউএসএ তে ইউকে তে বহুত বড় ভাইরা আপনার পড়তে গেছে আই নিয়ে। আমি আইর যে মানে সাবজেক্টটাও ট্রাই করছি, বাট ওইখানে বলতেছে মেকানিক্যালের স্পেসিফিক ক্রেডিট থাকতে হবে এত, বা আমার ইলেকট্রিক্যালের স্পেসিফিক ক্রেডিট থাকতে হবে এত, যেটা আমার তো ছিল না। আমার জাস্ট 4 ক্রেডিট 6 ক্রেডিট ছিল, ওইখানে চাইতেছে 20 ক্রেডিট 15 ক্রেডিট 30 ক্রেডিট, যেটা অলমোস্ট ইম্পসিবল মিট করা। সো এটা আমি দেখছি যে ওভারঅল মানে হোল ইউরোপেই, ইউকে বাদে হোল ইউরোপেই এরকম একটা কালচার এই একাডেমিক এই সেক্টরে, যে আপনার ক্রেডিট মিলায় প্রিভিয়াস মেজরের সাথে ক্রেডিট মিলায় আপনি ফার্দার স্টাডি করতে পারবেন। ব্যাচেলারদের জন্য ব্যাপারটা যদিও একটু অন্যরকম, বাট আপনার মাস্টার্সের জন্য এই ব্যাপারটা একদম কমন। ভাইয়া এটা কি আপনার এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ এমএ এর ব্যাপারটা। হ্যাঁ, এখন আমরা পরের স্লাইডে যদি যাই, যে ইউনিভার্সিটি সিলেকশনের ব্যাপারে যদি বলা হয়, যে ইউনিভার্সিটি সিলেকশনে ইউকে তে আপনার প্রাইভেট পাবলিক কোনো ম্যাটার করতেছে না। প্রত্যেকটা মানে এরা এদের এডুকেশন কালচারটাই হইতেছে যে তুমি আমাকে পে করো, তুমি একটা ডিগ্রি নাও। তো এইখানে আসলে পাবলিক প্রাইভেট এটাকে আপনি র্যাঙ্কিং দেখা লোকেশন দেখে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারলেন। বাট যদি আপনি জার্মানির কথা বলেন, জার্মানিতে প্রচুর পাবলিক ইউনিভার্সিটি, অলমোস্ট 400+ পাবলিক ইউনিভার্সিটি। সো আপনার জার্মানিতেও প্রাইভেট ইউনিভার্সিটি আছে, বাট আপনার পাবলিক ইউনিভার্সিটি এত অপশন আছে যে আসলে পাবলিক পর্যন্ত প্রাইভেট পর্যন্ত যাওয়ার কোনো আসলে দরকার পড়ে না। আর টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির যদি কথা বলি, দুইটা দেশই আসলে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে, এবং এই ইউনিভার্সিটি র্যাঙ্কিং নিয়ে আগের স্লাইডে আমরা কথা বলছি যে বিভিন্ন ফ্যাক্টরের উপর আসলে এই জন্য ডিরেক্টলি আপনি কোনো ইউনিভার্সিটিরে যে 800 র্যাঙ্কিং এর একটা জার্মান ইউনিভার্সিটি ওটাকে আপনি একদম বাইরে ফেলে দিবেন, এরকম অপশনটা আসলে জার্মানি রাখে নাই। কারণ ওরা একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করে আপনার পড়াশোনা করায়। আপনার 800 র্যাঙ্কিং এর একটা ইউনিভার্সিটিতেও আপনার মানে ডিগ্রি নিয়ে বের হইতে ওই 200 র্যাঙ্কিং এর একটা ইউনিভার্সিটির সমানই আপনার প্রেশার এবং আপনার পারফরমেন্স করে বের হইতে হবে। আর কোর্স অ্যাভেলেবিলিটির কথা, কোর্স অ্যাভেলেবিলিটি আপনার দুই দেশে সমানভাবে আছে। বাট যেহেতু আপনি যারা জানেন বা না জানেন যে ইঞ্জিনিয়ারিং এর জন্য জার্মানি আপনার পুরো ওয়ার্ল্ডে বিখ্যাত। সো আপনার যদি মেকানিক্যাল, অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল এগুলো নিয়ে আপনার যদি পড়াশোনার ইচ্ছা থাকে, তাহলে আসলে আপনি জার্মানি চুজ করতে পারেন টু সাম এক্সটেন্ট। আর একটা জিনিস যেটা জানতে চাচ্ছিলাম, যে বাংলাদেশ থেকে মনে হয় জার্মানিতে আসতে হলে আন্ডার গ্রাজুয়েট স্পেশালি ইউনিভার্সিটির প্রথম বছর শেষ করে আসা লাগে, তাদের খুব সম্ভবত হ্যাঁ, এখন এই যে আপনার 13 ক্লাসের যে ব্যাপারটা, যে প্রথম বছর শেষ করে আসা লাগে, এই 13 ক্লাসের মধ্যে যে আপনি এইচএসসি শেষ করে যখন একটা স্টুডেন্ট আপনার ফর এক্সাম্পল সে আজকে ইংলিশ লিটারেচারে পড়লো 1 বছর, এখন ইংলিশ লিটারেচারে যে 1 বছর পড়ছে, তারপরে যে তার মনে হইলো যে আমি জার্মানিতে আমি ইংলিশ লিটারেচারে পড়লাম, আমার প্রেশার একটু কম লাগবে, আমি এরপরে যে জার্মানিতে সিএসসি তে পড়বো। তা আপনার প্রথম যে 1 বছর আপনি যেটা থেকে পড়তেছেন, ইভেন আপনি যে সিজিপিএটা পাইতেছেন, আপনার পরবর্তী অ্যাপ্লিকেশন অফার লেটার পাওয়াতে ওই জিনিসটাও কনসিডার করবে। তা আপনি যদি ইংলিশ লিটারেচারে পড়েন, মানে খুবই পসিবিলিটি আছে যে আপনি সিএসসি থেকে অফার লেটার পাবেন না, বা আপনি যদি ইকোনমিক্সে পড়াশোনা করেন, খুবই বেশি পসিবিলিটি আছে যে আপনি ইংলিশ লিটারেচার থেকে অফার লেটার পাবেন না। সো আপনার যে 13 ক্লাসের যে 12তম ক্লাসের পর যে 13তম ক্লাসটা আপনি দেশে পড়তেছেন, আপনার ফার্দার যে সাবজেক্টে পড়ার ইচ্ছা, আপনার সাজেশন থাকবে যে আপনি ওই সাবজেক্টেই আপনি 13তম ক্লাসটা পড়েন, কারণ আপনার অফার লেটারটা পাইতে সহজ হয়, এবং রেজাল্টটাও এখানে ভ্যারি করে। আপনি ভালো একটা ইউনিভার্সিটি থেকে, আপনি একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে, একটা কম্পিটিটিভ ইউনিভার্সিটি থেকে আপনি অফার লেটারও পাবেন না যদি আপনার সিজিপিএ 3 কম চলে আসে ওই 13তম ক্লাসে। সো যত ভালো সিজিপিএ রাখা যায় এবং আপনি যে সাবজেক্টে পরবর্তীতে পড়তে চাইবেন সেই সাবজেক্টে আপনি দেশে 1 বছর পড়েন। এই বিষয়টা আমি এই কারণেই তুললাম যে আমরা যে সময় আন্ডার গ্রাজুয়েট করতে আসি ইউকে 2010 সালে, আগে 10 সালেরও আগে, বাট আমি 15-16 বছর আগের কথা বলছিলাম, সেই সময় জার্মানিতে আসলে আন্ডার গ্রেডে ইংলিশ মিডিয়ামে আন্ডার গ্রেডে আসাটা খুবই ডিফিকাল্ট ছিল, কারণ সাবজেক্ট খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, কোর্সই ছিল না। কোর্সই ছিল না। এখন এখন অনেক কোর্স পাওয়া যায়, বাট যতগুলো কোর্স পাওয়া যায় সেটাও আপনার 20% কোর্স না। বাট কিছু কিছু ইউনিভার্সিটি মনে হয় ফুলি ইংলিশ কোর্স রান করে, বাট অনেক কম। বাট হ্যাঁ, সব জায়গায় জার্মান আপনার খুব স্পেসিফিক কিছু কোর্স আপনার ইংলিশ। ইভেন এখন পর্যন্ত আপনার ইভেন লজিস্টিক এন্ড সাপ্লাই চেইনের আপনি যদি আন্ডারগ্রেড কোর্স খোঁজেন, আপনি মানে 2% কোর্সও আপনি ইংলিশে পাবেন না।
সবগুলাই জার্মান মিডিয়ামে। আপনি এগ্রিকালচার রিলেটেড যত ব্যাচেলর ডিগ্রি যত কোর্স আছে এগ্রিকালচার রিলেটেড, আপনার 95% এখন পর্যন্ত জার্মানে। মেডিসিনের তো প্রায় 100%ই জার্মানি। আর রিসার্চ এন্ড স্কলারশিপের কথা যদি বলি, রিসার্চ এবং স্কলারশিপের আসলে সমান সমান, এটা আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করতেছে। বাট স্কলারশিপ যদি বড় বড় স্কলারশিপের কথা বলি, তাহলে আপনি ইউকেতে আপনার শেভেনিং স্কলারশিপ আছে, আর আরেকটা স্কলারশিপ আমি ভুলে গেলাম হঠাৎ করে। কমনওয়েলথ, হ্যাঁ কমনওয়েলথ স্কলারশিপ। তা এই দুইটা স্কলারশিপ আপনার খুবই পপুলার। আর আপনি যদি জার্মানির কথা বলা হয়, জার্মানিতে এবং আরেকটা স্কলারশিপও আছে, এটা আসলে হোল ইউরোপিয়ান ইউনিয়নে, যেটা এরাসমুস স্কলারশিপ। হ্যাঁ, তা এরাসমুস মুন্ডাস যেটা আছে এটাও আপনার ইউকেও কভারেজ আছে। আর জার্মানির ক্ষেত্রে এরাসমুস মুন্ডাস আছে জার্মানদের নিজস্ব আপনার যেটা যে ডার্ড স্কলারশিপ, এটা খুবই পপুলার, প্রেস্টিজিয়াস। এবং আপনার কিছু কিছু ছোট ছোট ইউনিভার্সিটি আছে যেটা আপনার স্টেট ওয়াইজ বা এরকম। আর ইউকের ক্ষেত্রে যেটা আছে স্কলারশিপ অপরচুনিটি, যেমন আমিও একটা বেশ মোটামুটি একটা অ্যামাউন্টের স্কলারশিপ আমিও পাইছিলাম, যে আপনার প্রিভিয়াস একাডেমিক রেজাল্টের উপরে ডিপেন্ড করে আপনি টিউশন ফি ওয়েভার পাবেন। এটা আসলে স্কলারশিপও বলতে পারেন আবার নাও বলতে পারেন, এটা আপনি টিউশন ফি ওয়েভার পাবেন। আপনার রেজাল্ট যত ভালো হবে, আপনার একটা ইউনিভার্সিটি যেটা অফার করতেছে সেই হিসাব করে আপনি ম্যাক্সিমাম দেখা যাবে মাঝে মধ্যে 30-40% পর্যন্ত আপনি এটা কি অনেকটা ডিম স্কলারশিপের মতো? না না, আপনার স্কলারশিপ টিউশন ফিস ওয়েভার যেটা, যেমন আমি যখন আসি তখন আমার প্রোগ্রামের কস্ট ছিল আপনার 16,000 পাউন্ড। তা আমি 4,000 পাউন্ড, মানে বলতে পারেন যে আমি 30% দিত না 25%, আমি 25% আমি ওয়েভার পাইছিলাম। তো এখন দেখা যাচ্ছে আমার রেজাল্টটা ম্যাক্সিমাম ছিল ওই স্কলারশিপটা অ্যাভেল করার জন্য। যদি আমার রেজাল্ট একটু কম হইতো, 3 পয়েন্ট বা তার থেকে কম হইতো, তাহলে আমি 2,000 টাকা পাইতাম, 2,000 পাউন্ড আমি ওয়েভার পাইতাম। তাহলে এই পার্সেন্টেজটা কমে যেত। তো এখন অনেক ইউনিভার্সিটি আছে, আমি ব্রুনেল ইউনিভার্সিটি লন্ডন থেকে আমি একটা অফার লেটার পাইছিলাম এই সেম লজিস্টিক এন্ড সাপ্লাই চেনে। তো ওইখানে আপনার স্কলারশিপে টোটাল আপনার সাবজেক্টের খরচ ছিল 18,500 পাউন্ড। আর ওইখানে আপনার যে স্কলারশিপটা ছিল অ্যামাউন্টটা, ম্যাক্সিমাম অ্যামাউন্ট, আমি যদি ওটা অ্যাভেল করতে পারতাম তাহলে ওটা আপনার 6,000 পাউন্ড দিত। তার মানে অলমোস্ট 30% বা 30%, 33%। তো এটা আসলে ইউনিভার্সিটি ভ্যারি করতেছে যে কে আসলে কোন সাবজেক্টের জন্য কতটুকু টিউশন ফি ওভার দিতেছে। এটা ডিরেক্ট স্কলারশিপের মধ্যে বলা যায় না, বাট টু সাম এক্সটেন্ট এটা একটা ছোটখাটো স্কলারশিপ কনসিডার করা যেতে পারে। আর রিসার্চের কথা যদি বলা হয়, আপনার ইউকেতে আপনার যে ইউকেআরআই যে প্রজেক্টগুলো, গভর্নমেন্টের যে প্রজেক্ট, তো এটার রিসার্চটাই সবচেয়ে বেশি দেখছি আমি। আর ইন্ডিভিজুয়াল ফান্ডের রিসার্চও আছে, বাট আপনার যদি মেইনলি ইউকের মধ্যে, হ্যাঁ ইউকের মধ্যে, বাট আপনার জার্মানিতে যে রিসার্চটা, জার্মানির রিসার্চ আপনার ম্যাক্স প্ল্যাঙ্ক যে ইনস্টিটিউট, এটা তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত। এবং ম্যাক্স প্ল্যাঙ্ক রিসার্চ ইনস্টিটিউটে ওরাই মনে হয় যে পরিমাণে রিসার্চ করায়, পুরো হোল ইউকেতে মনে হয় পরিমাণে রিসার্চ হয় না। আমি যদি আসলে রিসার্চের ফিল্ডে খুব ভালো মতো বলতে পারবো না, বাট ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট এটা খুবই বড় একটা ইনস্টিটিউট আপনার রিসার্চের জন্য। এটা বাদও আপনার প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই, এত পরিমাণ ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই রিসার্চ আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আপনার সবসময় রিসার্চ চলতেছে এবং সেখানে ফান্ডও আছে। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস যে আর আপনি যদি জার্মানি অথবা ইভেন আপনি পিএইচডিও যদি কনসিডার করেন, যে আপনি জার্মানিতে একটা পিএইচডি করলে আপনি কিছু না কিছু হলে স্টাইপেন্ড পাবেন, কিছু না কিছু ফান্ড আপনার থাকবেই। বাট এই জিনিসটা ইউকেতে পসিবল না। ইউকেতে আপনার যদি খুবই টপ ক্লাস প্রোফাইল থাকে, তারপরেও সম্ভাবনা আছে যে আপনি পিএইচডি তে কোনো ফান্ড পাইতেছেন না, আপনার টাকা দিয়ে পড়া লাগবে। আরেকটা মজার বিষয় হচ্ছে যেটা আমি এড করতে চাই, যে ইউরোপের মধ্যে জার্মানিতে, স্পেশালি জার্মানির কথাই বলবো, কারণ জার্মানি ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন ইউরোপ ফর স্টাডি, হায়ার স্টাডিজ। স্কলারশিপ ভালো পাওয়া যায় এবং ইউএসএ তেও খুব ইজিলি স্কলারশিপ পাওয়া যায়। আপনি যদি সেটা কম্পেয়ার করেন ইউকের সঙ্গে, ইউকে খুবই লিমিটেড স্কলারশিপ। ইভেন আমি একটা ইন্টারভিউর কথা বলতে পারি, আমারই ব্যক্তিগত এক্সপেরিয়েন্স ইউনিভার্সিটি অফ লিডস এর সঙ্গে। সো যদি তারা 19,250 পাউন্ড স্কলারশিপ দিচ্ছে, বাট তাদের টিউশন ফি হচ্ছে 28,000 পাউন্ড ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। আমি যদিও সেই স্কলারশিপটা পাই, তারপরেও আমার খুব সম্ভবত 9,000 পাউন্ডের মতো, 8,750 পাউন্ড আমার প্রতি বছর পে করতে হবে। সো ইটস এ বিগ অ্যামাউন্ট।
হ্যাঁ, স্কলারশিপ এবং পাওয়ার পরেও। এর সাথে আরো একটা ব্যাপার আছে যে আপনার জার্মানিতে যেমন আপনি একটা পিএইচডি পজিশন পাইলে, মানে আপনি যদি খুবই আনলাকি না হন তাহলে আসলে আপনি কোনো স্টাইপেন্ড পাবেন না। বাট ইউকে তে আপনি মানে যদি দেখেন যে ফান্ডেড স্কলারশিপ, তার 70% টাইমে আপনি দেখবেন ওই ফান্ডেড স্কলারশিপটা ইউকে সিটিজেনের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য না। এটা আরো 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 বড় একটা ব্যারিয়ার যে এরা যে প্রজেক্ট গুলো করতেছে এরা ইনফ্লুয়েন্স করতেছে এদের লোকালদের। আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনি ওই মানে প্রজেক্ট গুলোর জন্য ওই প্রজেক্ট গুলো আন্ডারে যে আপনার ফান্ডিংটা দিতেছে পিএইচডির, আপনি ওটা অ্যাভেলই করতে পারবেন না। আচ্ছা, আমরা মনে হয় এর পরের এই টপিকটার মধ্যে যাই। হ্যাঁ, স্লাইড গুলো মনে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না। স্লাইড দেখতে পারতেছেন না? না না, মানে স্লাইড গুলো আমরা চেঞ্জ হচ্ছে না, এই এখন চেঞ্জ হয়েছে। ও আচ্ছা, তাহলে কি এখন আমি কি তাহলে এইভাবেই রাখবো? এখন কি চেঞ্জ হইতেছে? এখন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আরেকটু আগে বললে তো সুবিধা হইতো। আচ্ছা ঠিক আছে, যে এখন আমরা এটা দেখে অ্যাডমিশন প্রসেসের কথা যদি বলি, যে ইউকে, প্রথমে আমরা ইউকে এর কথাটা যদি বলি, এখানে আমি সুন্দরমতো লিখে রাখছি যে আন্ডারগ্রাড লেভেলে আপনার ইউকে একটা সেন্ট্রাল অ্যাপ্লিকেশন পোর্টাল টাইপের বলতে পারেন, যে ইউকাস বলে, এটারে আপনার ইউজ করে। আর মাস্টার্স এর জন্য আপনার ইউকাসও ইউজ করে, মোস্টলি আপনার ডিরেক্ট ইউনিভার্সিটি, যেমন আমি নিজেই অ্যাপ্লাই করছিলাম ডিরেক্ট ইউনিভার্সিটির থ্রুতে, আমার ইউকাসের থ্রুতে অ্যাপ্লাই করা লাগে নাই। আমি ইউনিভার্সিটির ভার্সফিল্ড থেকে পড়ছিলাম, তা আমার ইউনিভার্সিটি ডিরেক্টলি অ্যাপ্লাই করছি মাস্টার্স প্রোগ্রামের জন্য। ভাইয়া যদি আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন যে আপনি কিভাবে অ্যাপ্লাই করছিলেন। আমিও ডাইরেক্টলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। হ্যাঁ, এবং আমি যখন অ্যাপ্লাই করছিলাম 2022-এ, আমি তখন টোটাল 4টা ইউনিভার্সিটিতে মনে হয় অ্যাপ্লাই করছিলাম, 4টা ইউনিভার্সিটি আমি ডিরেক্ট অ্যাপ্লাই করছিলাম। আর জার্মানির কথা যদি বলা হয়, জার্মানিও আসলে এরকম সিমিলার টাইপের মিক্সড একটা এক্সপেরিয়েন্স। জার্মানিতে আপনার এরকম ইউকাসের মতো একটা সেন্ট্রাল অ্যাপ্লিকেশন পোর্টাল আছে, এটা থার্ড পার্টির কাছে দেওয়া, যেটা আপনার ইউনিয়াসিস্ট নামে। তা আপনার কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিয়াসিস্টের থ্রুতে তারা প্রসেসিংটা করে, কিছু ইউনিভার্সিটি আছে ডিরেক্ট অ্যাপ্লিকেশন নেয়। তো এখন আসলে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার ডকুমেন্টস মূলত মোর অর লেস সেমই থাকবে। খুবই কম টাইমে আপনার একটা দুটো ডকুমেন্টস এদিক ওদিক হইতে পারে। বাট আপনার এই ইউনিভার্সিটির থ্রুতে করলে একটা সুবিধা আছে, যেটা ডিরেক্ট ইউনিভার্সিটিতে করলে আপনার জার্মানিতে এই সুবিধাটা নাই। ইউকের ক্ষেত্রে আসলে আপনি ডিরেক্ট ইউনিভার্সিটিতেও যদি আপনি অ্যাপ্লাই করেন, যদি আপনার কোনো ডকুমেন্টস মিসিং যায়, ইউনিভার্সিটি আপনারা রিচ আউট করবে। বাট জার্মানির ক্ষেত্রে যেটা হয় যে আপনার ইউনিভার্সিটিগুলা যেহেতু ওরা টাকা নেয় না, ওরা আলাদা আসলে ডেডিকেটেড কোনো বডি আপনার এই ইসের মধ্যে অ্যাডমিশন বডির মধ্যে রাখে না। হ্যাঁ, তা রাখে না। তো এই জন্য ওরা কি করে, ওটা ইউনিভার্সিটির থ্রুতেই ম্যাক্সিমাম দিয়ে দেয়। যদিও আপনার কিছু ইউনিভার্সিটি আছে যারা ডিরেক্ট অ্যাপ্লিকেশন নেয়, এবং আপনি ওই ডিরেক্ট অ্যাপ্লিকেশনের টাইমে একটু রিস্ক বেশি থাকে, যে আপনার যদি কোনো ডকুমেন্টস মিসিং যায়, ওই ডকুমেন্টসটা চেয়ে আপনারা যে রিচ আউট করবে, এটা সম্ভাবনা অলমোস্ট 5%ও নেই। ডাইরেক্ট ক্যান্সেল করে, হ্যাঁ, ওটা মোস্টলি আপনার রিজেক্ট হয়ে যাবে যদি আপনার কোনো ডকুমেন্টস মিসিং যায়। এই জন্য আপনি যদি আসলে পুরোপুরি শিওর না হন, বেটার প্র্যাকটিস আপনি আগে থেকে জিজ্ঞাসা করে নেন মেইল করে কোর্স কোঅর্ডিনেটরকে, যে আমার এই ডকুমেন্টস আমি সাবমিট করতেছি, এটা বাদে অন্য কিছু লাগবে কিনা। আর যদি আপনার সবচেয়ে ভালো হয়, আপনি যে ইউনিভার্সিটিগুলো শর্টলিস্ট করতেছেন ওর মধ্যে যে যেগুলোতে ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করা যাবে, আপনি ওইগুলারে বেশি প্রায়োরিটি দেন। তাতে সুবিধা হবে, আপনার যদি কোনো ডকুমেন্টস কোনো স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য মিসিংও থাকে, ওরাই আপনাকে মেইল করে বলবে যে তোমার এই ডকুমেন্টসটা মিসিং গেছে, তুমি এটা আপলোড করো। কারণ পরিপূর্ণ ডকুমেন্টসের লিস্ট না থাকা পর্যন্ত ইউনিভার্সিটি ওয়াইজ, এটা ইউনিভার্সিটি ভ্যারি করবে। সো আপনি মানে যে যে ডকুমেন্টস গুলো রিকোয়ার্ড থাকবে, ওইগুলো আপনি যতক্ষণ আপলোড না করতেছেন, ওরা আসলে আপনার অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করবে না ইউনিভার্সিটির কাছে। সো এটা আপনার জন্য আসলে একটা টু স্টেপ ভেরিফিকেশনের মতো, যে আপনি জানতেছেন আপনি সবগুলো ডকুমেন্ট সঠিকভাবে প্লেস করছেন। আর এখানে ফিজও আছে। হ্যাঁ, ফিস আছে ইউকাসে, যেমন আপনার, আমি যদিও আন্ডারগ্রেডে অ্যাপ্লাই করিনি, বাট আমি যতটুকু জানি যে ইউকাসে কোনো ফিস নাই এক্সট্রা। এটা ইউনিভার্সিটি আপনার ডিরেক্টলি ওই পোর্টালটা ইউজ করবে, এবং ওখানে আপনার প্রোগ্রেস দেখাবে যে কত পার্সেন্ট আপনার অ্যাডমিশনের মানে দিকে আগাইছে সাকসেসফুল হওয়ার জন্য। আর ইউনিভার্সিটি এরকম কোনো প্রোগ্রেস রেট দেখায় না যে আমার 30%, 40%, 50% এরকম গেছে। এটা আপনি ডকুমেন্টস আপলোড করতেছেন, ওরা চেক করার পরে যদি দেখবে সবকিছু ওকে আসছে, ওরা ফরওয়ার্ড করে দিবে, না হলে আপনাকে মেইল করবে যে তোমার এই ডকুমেন্টসটা লাগবে, এটা আপলোড করো, এরকম। প্রথম ইউনিভার্সিটি এবং মাল্টিপল ইউনিভার্সিটির মধ্যে মনে হয় আর ইউনিভার্সিটি আপনার একটা সার্টেন ফিস আছে,
যেটা প্রথম ইউনিভার্সিটিতে আপনার লাস্ট আমি দেখছিলাম মনে হয় 60 70 65 ইউরো বা 70 ইউরো এরকম কিছু একটা। এখন 70 এবং করে নিয়েছে। আচ্ছা 70 করছে এবং পরবর্তীতে 35 30 ইউরোস। হ্যাঁ হ্যাঁ 30 ইউরোস বা পরবর্তীতে 35 ইউরোস, 30 হ্যাঁ পরবর্তী প্রত্যেকটার জন্য 30 ইউরোস করে এক্সট্রা পে করতে হবে। আর এন্ট্রি রিকোয়ারমেন্টের ব্যাপার যেটা, এটা আসলে ভার্সিটি টু ভার্সিটিতে কমপ্লিটলি ভ্যারি করবে। এটা আসলে স্পেসিফিক ভাবে বলা কখনোই পসিবল না। আর যে এসেনশিয়াল ডকুমেন্টস গুলো, যে আপনার স্টেটমেন্ট অফ পারপাস, আপনার লেটার অফ রেকমেন্ডেশন, ট্রান্সক্রিপ্ট, সিভি, এইগুলা আর কি মোর অর লেস সিমিলার প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্যই। ভাই স্লাইডটা কি চেঞ্জ হইতেছে? হ্যাঁ স্লাইড এখন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস ফ্রম বিডি। বাংলাদেশ থেকে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসের যে ব্যাপারটা, যে এটা শুধু বাংলাদেশ থেকে না, যদি কেউ ইউকে থেকেও আসে, মানে ইউকে থেকেও যাওয়ার চিন্তা করে, তার জন্য প্রসেসটা অলমোস্ট সেম, কারণ আমার ওয়াইফ ইউকে থেকে গেছে। সো ওর জন্য আজকে আলোচনা করব। হ্যাঁ, তা ওটার জন্য গেছে। তো ওটার জন্য আপনার এখানে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন বাংলাদেশে ধরেন কোন একটা ইউনিভার্সিটিতে আপনি এমওআই দিয়ে, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আপনার আইএলটিএস লাগলো না, আপনি অফার লেটারটা পেয়ে গেলেন। বাট আপনি বাংলাদেশের জার্মান এম্বাসি ফেস করতে হলে আপনার মাস্ট আইএলটিএস আপনার থাকতে হবে 6। আমি এক্সাক্ট জানি না 5.5 বা 6 কিছু একটা আপনার মাস্ট থাকতে হবে। হ্যাঁ 6 এর মতো। হ্যাঁ আপনার 5.5 বা 6 আপনার মাস্ট থাকতে হবে। এটা এম্বাসি রিকোয়ারমেন্ট, যে আপনি অফার লেটার পাইলো এম্বাসিতে আপনার এটা জমা দিতে হবে। বাট আমার ওয়াইফ যখন এখানে এম্বাসি ফেস করছে, ওর আইএলটিএস এর ডকুমেন্টস গুলো সব নিয়ে গেছে, বাট তারা কিছুই রাখে নাই, কিছুই চেক করে নাই। সো এইখানে একটা হয়তো আপনার আপার হ্যান্ড আপনি পাবেন, একটা অ্যাডভান্টেজ পাবেন ইউকে থেকে যদি এটা ফেস করেন, যেটা বাংলাদেশ থেকে আপনার মাস্ট একটা আইএলটিএস সার্টিফিকেট আপনার জমা দিতে হবে। আর ফিনান্সিয়াল প্রুফ, এটা আপনার দুই ক্ষেত্রেই সেম। বাংলাদেশ থেকেও আপনার যে অ্যামাউন্ট দেখানো লাগবে, যা দেখানো লাগবে, সেটা আপনার জার্মানি থেকেও সেম জিনিস দেখানো লাগবে। আচ্ছা, আমি জার্মানিতে অ্যাপ্লিকেশন প্রসেসটা বলতেছি। আমার এখানে আসলে বলা টপিকটা আমাদের ছিল আর কি, যে কম্পারিজনের কথা যদি বলি, ইউকে থেকে আমি ইউকের জন্য যদি আপনি বাংলাদেশ থেকে আপনি প্রসেস করেন, ইউকেতে নর্মালি আপনার এম্বাসিতে কিছুই দেওয়া লাগে না। আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, অফার লেটার যদি পান, বা অফার লেটার পাওয়ার আগে আপনার মাঝে মধ্যে আপনার ভিডিও কল ইন্টারভিউ নেয়। তা ওর মধ্যে সবকিছু মিলে আপনার প্রফিসিয়েন্সিটা তারা টেস্ট করে। যদি আপনার অফার লেটার দেয়, নর্মালি আপনার ইউকে তে আপনার অ্যাপ্লাই করতে হয় ভিএফএস এর থ্রুতে। ভিএফএস এর থ্রুতে যদি আপনি অ্যাপ্লাই করেন, ওইখানে আসলে আইএলটিএস এর কোনো রিকোয়ারমেন্টস নেই, বাট জার্মান এম্বাসিতে এটা আছে। আর ফাইনান্সিয়াল যে প্রুফ রিকোয়ারমেন্টস, ইউকে তে জার্মানিতে আপনার ডিরেক্ট টাকা পাঠায় দেওয়া লাগবে, যেটা আপনার 11,904 ইউরো। এটা মনে হয় আর একটু বেশি কম হবে আপনি যখন এই ভিডিও দেখতেছেন, বা আপনি যে সেশনে অ্যাপ্লাই করবেন। বেশি হবে, কম হওয়ার চান্স নেই। আর ইউকের ক্ষেত্রে যেটা, ইউকের ক্ষেত্রে আসলে এটা একটা মিক্সড রিয়াকশন, যে আমি যখন আসছি আমার ব্যাংক স্টেটমেন্ট দেখায় হয়ে গেছে। ইভেন আমার আগে বা আমার পরে এমন অনেক পরিচিত ভাই বা ফেসবুক গ্রুপে অনেক ভাই এরকম ভাবে শেয়ার করছে, যে তারা ব্যাংক স্টেটমেন্ট দেখাইছে, দেখানোর পরে ওই ব্যাংক স্টেটমেন্টের প্রুফ চাইছে, স্টেটমেন্টের প্রুফ, সোর্স অফ ইনকাম, এই জিনিসটা চাইছে। এখন দেখা যাইতেছে যে আমাদের দেশে অনেকভাবে অনেক কিছু করা যায়। সো আপনারা যারা এটা জানেন না, একটু নিজেরা ঘাটাঘাটি করে নিতে হবে যে আমি কি বলতে চাইতেছি। যে আর এই সোর্স, মানে যে সোর্স অফ ইনকাম, এই ব্যাপারটা যখন চায়, তখন আসলে আমাদের মতো যারা আছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন, তাদের জন্য আসলে 30-35 লাখ টাকার ইনকাম সোর্স দেখানোটা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। আপনি যদি ইনকাম সোর্সটা আপনি যদি প্রোভাইড করতে না পারেন, তখন আপনার ইউকে যে ভিসা অথরিটি তাদের, তখন তাহলে আপনার ভিসাটা ক্যান্সেল, মানে ভিসাটা হবে না, রিজেক্ট হয়ে যাবে। সেটা ইউকের ক্ষেত্রে না, রাইট? হ্যাঁ, সেটা ইউকের ক্ষেত্রে। আর জার্মানিতে তো আসলে এরকম করার কোনো সুযোগই নেই, কারণ আপনি আপনার জার্মানির জন্য ইনকাম সোর্স দেখাইতে হবে না, বাট আপনার টাকাই পাঠাই দিতে হবে। সো তারা জানে যে আপনি অলরেডি ক্যাপাবল টাকার জন্য। আর ভিসা প্রসেসিং এ অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, এবং আপনি জাস্ট পাঠাই দিচ্ছেন, ঝামেলা শেষ। আর ইউকের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কঠিন বর্তমানে, আর একটু বেশি হ্যাঁ, আমি যখন 22-এ আসছি তখনই ব্যাপারগুলো আর কি, মানে 50-50 ছিল। আপনার লাক ভালো হইলে চেক করতেছে না, লাক ভালো না হইলে আপনাকে প্রুফ অফ ইনকাম সোর্সটা দেখাইতে বলতেছে। আর ভিসা প্রসেসিং টাইম আর চ্যালেঞ্জের কথা যদি বলি, বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং টাইম
আপনার ইউকেতে আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনি ভিসা হাতে পাওয়া পর্যন্ত যদি আপনার সবকিছু ঠিক থাকে, টাকা সহ বাকি যাবতীয় জিনিস মানে ডকুমেন্টস গুলো রেডি থাকে, তাহলে 3 থেকে 3.5 মাসের মধ্যে পুরো প্রসেসটা বা 4 মাসের মধ্যে করা পসিবল। ইভেন আপনার সেপ্টেম্বর ইনটেকের জন্য জুনেও অ্যাপ্লাই করে মানুষ সেপ্টেম্বর ইনটেক ধরতে পারে ইউকের ক্ষেত্রে। আর জার্মানির ক্ষেত্রে রিসেন্টলি আপনার আজকে আমরা কথা বলতেছি মার্চের 17 তারিখে, মার্চের 8-10 তারিখের পরে মনে হয় বর্তমান বাংলাদেশের যে এম্বাসির যে রাষ্ট্রদূত আছে জার্মানির, সে আপনার বিভিন্ন বিস্ফোরক কিছু স্ট্যাট শেয়ার করছে যে 70,000-80,000 মতো অ্যাপ্লিকেন্ট বর্তমান বাংলাদেশের জার্মান এম্বাসির জন্য অ্যাপ্লাই করছে, আই মিন অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার রিকোয়েস্ট করে রাখছে, এবং যেখানে আপনার নিয়ারলি 2,000 ক্যাপাসিটি নাই পুরো বছরের জন্য। মানে যতগুলো মানুষ অ্যাপ্লাই করছে নেক্সট 40 বছর লাগবে সবার অ্যাপ্লিকেশন ডিল করতে। সেটা বাংলাদেশ থেকে, হ্যাঁ সেটা বাংলাদেশ থেকে। এবং ইভেন লাস্ট আপনার শুনছিলাম যে প্রথমে 12 মাস, 14 মাস, 18 মাস, 20 মাস, 22 মাস ওয়েটিং পিরিয়ড অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, এবং সেটা আপনার লাস্ট 29 মাসে ছিল। এবং তার পরবর্তীতে সবাই আপনার টুইটারে, যেটা এখন মানে এখন আপনার হইতেছে হলো যে এক্স আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার সবাই বিভিন্নভাবে ট্যাগ করে আপনার ওই রাষ্ট্রদূতকে ট্যাগ করছে। এটার পরবর্তীতে আপনার রাষ্ট্রদূত আপনার এই বিভিন্ন ইন্টারনাল যে স্ট্যাট গুলা সেগুলা শেয়ার করে বলছে যে এরকম 80,000 মতো, নিয়ারলি 80,000 আপনার অ্যাপ্লিকেন্ট আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকোয়েস্ট করছে। সো যেখানে তাদের ক্যাপাসিটি নিয়ারলি 2,000ও নাই। সো এটা ডিল করাটা তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। সেই ক্ষেত্রে আজকে আমাদের আলোচনা একটা বিষয় হচ্ছে যে ইউকে থেকে কিরকম জার্মানিতে মুভ করা যায়। হ্যাঁ এখন আপনার এখন অনেকে অপশন হিসাবে এই ভিসা প্রসেসিং, এখন যদি কারোর ইন্টেনশন থাকে যে বাকি সবকিছু আমার মিলতেছে জার্মানির সাথে, আমি এখন ইউকে থেকে আসা মুভ করব না কি করব, এখানে আপনার জেনুইন স্টুডেন্টের জন্য স্পেশালি, হ্যাঁ জেনুইন স্টুডেন্টের জন্য এটা নিয়ে আমরা স্লাইডের লাস্টের দিকে এই টপিকটা নিয়ে কথা বলবো। আমি যদি ভুলে যাই ভাই আপনি একটু মনে করাই দেন। অবশ্যই, কারণ মূলত জেনুইন স্টুডেন্টের জন্যই আজকের এই ভিডিওটা করা। আর আমরা নেক্সট স্লাইডে আমরা কথা বলবো টিউশন ফিস স্কলারশিপ। এটা আমরা এই টপিকটা অলরেডি আগে বলছি, তারপর একটা ক্লিয়ার পিকচারের জন্য আমরা স্লাইডটা রাখছি যে ইউকেতে আপনার আন্ডারগ্রেডের জন্য এভারেজ 10 থেকে 38,000 পার ইয়ার। এখানে 38,000 দেখা মানে এটা আমি যখন নিজে আমি নাম্বারটা বসানোর সময় একটু ঘাটাঘাটি করছি, তা আমি দেখলাম রাসেল গ্রুপের কিছু ইউনিভার্সিটি আসলে আপনার 30,000 প্লাস এক বছরের জন্য চার্জ করে। মানে এটা খুবই শকিং, বাট এটা আসলেই করে। হ্যাঁ, এবং পোস্ট গ্রাডের জন্য যেটা বলছিলাম যে 12,000 থেকে এটা শুরু, এটা 45,000 পর্যন্ত করে। ইভেন আমি নিজে এটা ফেস করছি আমার ওয়াইফের জন্য। আমরা একটা কোর্স দেখতেছিলাম যখন এডেনব্রাতে, তো অ্যানিমাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও, তো ওর জন্য আমরা ডেয়ারি সায়েন্সের, ডেয়ারি এন্ড পোল্ট্রি সায়েন্সের একটা কোর্স দেখতেছিলাম এডেনব্রাতে। ওইটা খুব নামকরা ইউনিভার্সিটি, হ্যাঁ খুবই নামকরা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি। ওই কোর্সটা আপনার 38,000 না 37,000 পাউন্ড ছিল তখন। আমি আরেকটা লাইন অ্যাড করতে পারি, ইউনিভার্সিটি অফ এডিনবরাতেও এআই এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্ম জেফরি হিন্টনের হাত ধরে। হ্যাঁ এটা তো মানে খুবই নাম করে। ইভেন আপনি ইউএসএ থেকে আপনার এআই মেশিন লার্নিং এর কোর্স করতে আপনার এডিনবরাতে আসে। সো আপনার এই 45,000 অ্যামাউন্ট দেখে যদি কেউ চিন্তা করেন এক বছরে 45,000 টাকা বা এক বছর 38,000 টাকা ব্যাচেলরে কে দিতেছে বা কোন ইউনিভার্সিটি, এটা আসলেই আছে। সো আপনারা খুঁজে দেখলে আপনাদের যদি কপাল খারাপ থাকে এরকম একটা অ্যামাউন্ট আপনাদের সামনে চলে আসতে পারে। আর জার্মানির কথা আগেই বলছি যে পাবলিক ইউনিভার্সিটিতে খুবই স্মল সেমিস্টার, এটা সেমিস্টার ফি না আসলে, এটা আসলে সেমিস্টার কন্ট্রিবিউশন ফি বলে ওরা, সেমিস্টার ফি না। আপনার 300 থেকে 500, কিছু কিছু ক্ষেত্রে আমি শর্টলিস্ট করতে টাইম ইউনিভার্সিটি এমনও দেখছি 145 ইউরো আপনার সেমিস্টার ফিস। ইভেন ওই 145 ইউরোর ভিতরে আপনার ডয়চল্যান্ড টিকিট আছে, যে টিকিট দিয়ে আপনি পুরো জার্মানি ঘুরতে পারবেন। আর এটা 500 আমরা ইউকে তে হিসাব করে আমাদের লোকাল বাস ভাড়াও যদি আমরা কনভার্ট করি ইউরোতে, তাহলে সমান 89 পাউন্ড মান্থলি আপনার বাস টিকিট ওয়েস্ট ইয়র্কশায়ারে। আমরা এখন যে কাউন্টিতে সায়েম ভাই আমরা দুইজনই যে কাউন্টিতে আছি, এখানে আপনার মান্থলি বাস টিকিট আপনার শুধুমাত্র বাস টিকিট 89 পাউন্ড, যেটা আমি যদি ইউরোতে কনভার্ট করি 110 টাকা, 110 ইউরোর আশেপাশে হবে। আর আমি যদি বাস, ট্রেন, ট্রাম মানে আপনার ডয়চল্যান্ড টিকিটের যে ফিচারটা দেয় ওই ফিচারটা যদি আমি কনভার্ট করে আমি ইউকেতে নেওয়ার চিন্তা করি, এই ওয়েস্ট ইয়র্কশায়ারে পার সপ্তাহে আপনার 100 পাউন্ড মতো খরচ হবে, 95 পাউন্ড সামথিং আপনার প্রত্যেক সপ্তাহে লাগে।
মানে নিয়ারলি 400 পাউন্ড লাগবে যদি আমি বাস ট্রেন মিলায় যদি আমি মান্থলি টিকিট করতে চাই। সো এক্সপেন্সিভ ইন ইউকে, সেক্ষেত্রে আর জার্মানি আপনার আর অনেক। প্রাইভেট ইউনিভার্সিটির সরি ভাই ইন্টারাপ্ট করার জন্য, প্রাইভেট ইউনিভার্সিটির যদি না, খরচের কথা বলি, যেখানে 400 প্লাস আপনার পাবলিক ইউনিভার্সিটি আছে, আপনার প্রোফাইল যদি একটা মডারেট লেভেলের প্রোফাইল হয়, যে এভারেজ আপনার সিজিপিএ 3 আছে ব্যাচেলরে, আসলে আপনি কোনো না কোনো একটা জায়গায় নিজেরা খুঁজে পাবেনই পাবলিকের মধ্যে। প্রাইভেটে আসলে এটা দেখার কোনো দরকার নেই, বাট স্টিল মানুষজন যাদের প্রোফাইল একটু নড়বড়ে বা কোনো একটা স্পেসিফিক খুবই খুবই অর্গানাইজড একদম আপডেটেড কোনো একটা কোর্স আপনি খুঁজে পাইলেন, যেটা আপনি প্রাইভেটে পাইতেছেন না, আপনার সরি পাবলিকে পাইতেছেন না, প্রাইভেটে পাইতেছেন, ওই ক্ষেত্রে হয়তো আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে যাইতে পারেন। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলি, যে লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা নিয়ে যখন আমি মানে একটু ঘাটাঘাটি করছিলাম, তখন আমি দেখছি যে কুহেন লজিস্টিক্স নামে আপনার একটা ইউনিভার্সিটি আছে হ্যামবুর্গের খুব কাছে। এই কুহেন লজিস্টিক্সটা আপনার প্রাইভেট ইউনিভার্সিটি, ওইটা আপনার অ্যারাউন্ড আপনার 7,000 ইউরো পার সেমিস্টার আপনার চার্জ করতেছে। তো এরকম কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে, কিছু এমবিএ আছে যেটা আসলে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার মানে টাকা পয়সা চার্জ করে, এবং সেটার অ্যামাউন্টও খুব ছোট না। মানে একই টাইমে পাবলিক পুরোপুরি ফ্রিতে পড়াইতেছে, আর প্রাইভেটে সেটা 7 থেকে 8,000 10,000, সেটা আপনার বছরে 30,000 পর্যন্ত যেতে পারে। আপনার লাস্টে আপনার টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিক, ওদের কিছু কোর্স আপনার 8,000 9,000 ইউরো পার সেমিস্টার, যেটা আপনার নিয়ারলি 20,000 ইউরো পার ইয়ার পড়তেছে। এটা আসলে আমি এটা স্পেসিফিক ভাবে আপনার বলা কঠিন যে আপনার সাবজেক্ট কোনটা, আপনার ইন্টারেস্টের সাথে মিলে কোনটা কত পড়বে, বাট আপনার প্রোফাইল যদি মডারেট লেভেলের প্রোফাইল হয়, আপনি আসলে পাবলিকেই কোথাও না কোথাও একটা সাবজেক্ট খুঁজে পাওয়ার মানে সম্ভাবনা সবচেয়ে বেশি আপনার। আর স্কলারশিপের ব্যাপারটা আমরা আগে কভার করছি, যে দুই পাশে স্কলারশিপ আছে, বাট আমি যদি স্কলারশিপের কথা বলি, সাইজ বলি, যেখানে আপনার ইউকে তে যদি স্কলারশিপ আপনি পান, সেটা মানে খুবই মিনিমাল লেভেলের আপনার একটা অ্যামাউন্ট দিবে টিউশন ওয়েভার, বা আপনার স্কলারশিপ যেটা পাবেন সেটা আপনার টিউশন ফিটা কভার করবে, আপনার থাকা খাওয়া সবকিছু আপনার স্ট্রাগল আপনার করতেই হবে। স্পেসিফিক আপনি শেভেনিং স্কলারশিপ বা কমনওয়েলথ স্কলারশিপ যদি না পান, তাহলে আপনি স্টাইপেন্ড পাইতেছেন না। বাট আপনার জার্মানিতে আপনি বলতে পারেন আপনি স্কলারশিপ নিয়েই ঢুকতেছেন, অন্য স্পেসিফিক স্কলারশিপ গুলো বাদ দিয়ে যদি বলে স্কলারশিপ নিয়েই ঢুকতেছে, কারণ টিউশন ফি নাই, তার মানে আপনি স্কলারশিপই পাইই ঢুকতেছেন ওর মধ্যে। আপনি অফার লেটার পাইতেছেন মানে আপনি স্কলারশিপের অফারটা পাইতেছেন, আমি যদি অন্য অন্য কান্ট্রি গুলোর সাথে তুলনা করি আর কি। আর বাকি তো স্কলারশিপ নিয়ে রিসার্চ নিয়ে আমরা আগের একটা স্লাইডে কথা বলছি। এরপর আপনার আপনি কি টাইপের কাজ করতে পারবেন বা ঘন্টার হিসাবটা, এই ব্যাপারটা বেশ ক্রিটিক্যাল ইউকের ক্ষেত্রে। ইভেন সারা দুনিয়াই জানে যে, বা আপনি মোটামুটি আপনি যে ভিডিওটা দেখতেছেন, আপনি অ্যাটলিস্ট ঘাটাঘাটি করছেন যে আমি কিভাবে সার্ভাইভ করব। আপনি ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশে আপনি দেখছেন যে 20 ঘন্টা পার সপ্তাহ কাজ করতে পারবে। ইভেন ইউকেও তার আলাদা না, ইউকে তো আপনি 20 ঘন্টা পার সপ্তাহ কাজ করতে পারবেন, বাট এর ভিতরে কিছু প্যাচ আছে। প্যাচটা হইতেছে মানে জার্মানি আর ইউকের মধ্যে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, আমি যদি অন্য কান্ট্রিটা আমি বলতে পারবো না, আমি জার্মানি ইউকেটা খুব ভালো মতো বলতে পারবো। ইউকেতে আপনি প্রত্যেক সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন, এইখানে আপনি মাসে 80 ঘন্টা কাজ করতে পারবেন। হিসাবটা খুবই সহজ, কিন্তু হিসাবটা তখনই আপনার ঝামেলার সৃষ্টি করে যদি আপনি এক সপ্তাহ অসুস্থ থাকেন, আপনি পরের সপ্তাহে যায় আপনি 20 ঘন্টার জায়গায় 40 ঘন্টা কাজ করতে চান, বা আপনি আজকে এই সপ্তাহে আপনি 2 দিন কাজ করে আপনি অসুস্থ হয়েছেন, 10 ঘন্টা আপনার থেকে গেছে এই সপ্তাহে, আপনি চাইতেছেন পরের সপ্তাহে 30 ঘন্টা কাজ করে এই 10 ঘন্টা উঠায় নিতে। ইউকেতে এটা পসিবল না। ইউকেতে আপনাকে প্রত্যেক ঘন্টার জন্য 20 ঘন্টাই বরাদ্দ করা। আপনি যদি কোনো সপ্তাহে 20 ঘন্টার জায়গায় 1 ঘন্টা করেন, বাকি 19 ঘন্টা আপনার ওয়েস্ট। আপনি যদি 18 ঘন্টা করেন, বাকি 2 ঘন্টা ওয়েস্ট। আর আপনি যদি 20 ঘন্টা সমান সমান করেন, তাহলে তো আপনি করছেনই 20 ঘন্টা। বাট আপনি এক সপ্তাহের আওয়ার আপনি অন্য সপ্তাহে নিয়ে যেতে পারবেন না। আমি আমার কথা যদি বলি, আমি একটু পড়াশোনায় ফোকাস দেওয়ার কারণে আমি কাজের দিকে বেশি ফোকাস দিতে পারিনি। আমি পুরো বছরটাই আমার একাডেমিক ইয়ারে, তা ওই টাইমে আমি পুরো বছরই 14.5 ঘন্টা করে কাজ করছি প্রত্যেক সপ্তাহে। প্রত্যেক সপ্তাহে আমি জাস্ট 14.5 ঘন্টা কাজ করছি, এবং প্রত্যেক সপ্তাহে যে আমার 5.5 ঘন্টা করে যে আমার ওয়েস্ট হয়েছে, পুরো বছরই আমার 5.5 ঘন্টা করে ওয়েস্ট হয়েছে, এটার কোনো মানে হিসাব নেই। যদি আমি 20 ঘন্টা করে করতে পারতাম, বাট সপ্তাহ যখন শেষ হয়েছে আমার 5.5 ঘন্টা কোনো হিসাব আর নেই। এই ক্ষেত্রে আপনি যদি জার্মানিতে আসেন, জার্মানি আপনার লাস্ট ইয়ারে আপনার 120 দিন ফুল টাইম বা
120 দিন ফুল টাইমের জায়গায় আপনি 140 দিন মানে 20 দিন আপনার কাজ বাড়াইছে। তাতে আপনার হিসাব করলে প্রত্যেক সপ্তাহে 80 ঘন্টার জায়গায় 83-84 ঘন্টা বা নিয়ারলি 85 ঘন্টা আপনার প্রত্যেক সপ্তাহে আসে। বা জার্মানিতে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে বা যেই স্টুডেন্ট হিসেবে জার্মানিতে যায়, সে আসলে এই 20 ঘন্টার হিসাবই করে না। সে লিটারালি 20 ঘন্টা হিসাবই করে না। কারণ কি, আপনি চাইলে 3 মাস কোনো কাজই করলেন না, আপনার সেমিস্টার পড়াশোনা আপনি এগুলাতে স্পেসিফিক আপনার 2 সেমিস্টারের শেষের দিকে বা আপনার প্রত্যেকটা এক্সামের আগে সপ্তাহ ধরে ধরে আপনি কাজই করলেন না। এই যে 3 মাস আপনি কাজ করলেন না, বাকি 9 মাসে আপনি 3 মাসের যে ঘন্টা সেটা আপনি চাইলে ফুল টাইম করতে পারেন বা পার্ট টাইম করতে পারেন। আপনি 20 ঘন্টার জায়গায় 30 ঘন্টা করতে পারেন, 35 ঘন্টা করতে পারেন। আপনার এন্ড অফ দ্য ইয়ার, আপনার জানুয়ারি টু ডিসেম্বর এই যে টাইমটা, এই টাইমের মধ্যে আপনার কোনোভাবেই 140 দিন পার না হইলেই আপনার হইছে, আপনার কোনো জবাবদিহিতা নেই, কোনো কিছু নেই। আপনার এমন কোনো হিসাব নাই যে আমি সপ্তাহে 20 ঘন্টার কাজ 20 ঘন্টার থেকে যা আমি করতে পারিনি সব লস। জার্মানিতে আপনার একটা ঘন্টা ওয়েস্ট যাবে না যতক্ষণ না ডিসেম্বরের 31 তারিখ না হইতেছে। তাহলে পুরো বছরে হ্যাঁ, পুরো বছরে যে কোনো টাইমে আপনি 140 দিন ফুল টাইম করতে পারবেন, এরকম একটা ব্যাপার। এটা একটা খুব ভালো সুযোগ, খুবই ভালো। যে আপনি সেমিস্টারে খুব প্রেসার চলতেছে, আমার এক্সাম, আমি এই সপ্তাহ কাজই করব না। ইউকেতে ওই এই সপ্তাহের ওই 20 ঘন্টা আপনার শেষ। মেন্টালি স্টুডেন্টের জন্য অনেক একটা সাপোর্টিভ একটা, এটা অনেক একটা খুবই খুবই বড় একটা ফ্লেক্সিবিলিটি যে আপনি আজকে মাসে একটা মাস আপনি দেশে থাকবেন, আপনি রোজার টাইমে দেশে গিয়ে যেতেছেন একটা মাস, আপনি ইউকেতে যদি থাকেন ওই এক মাসে কোনো হিসাব নাই। ওই এক মাসে আপনি যে 80 ঘন্টা কাজ করতে পারতেন, ওই পুরা টাকাটাই আপনার, কোনো আপনি ইনকাম করার আর কোনো সুযোগ নেই। সো আপনার কিন্তু ফিনান্সিয়াল যে ব্যাকআপটা, এটা দেওয়ার আপনার কোনো সুযোগ নাই নিজেরে। বাট জার্মানিতে যদি হয়, আপনি দেশে গেছেন, ওর পরের মাসে আপনি 10 ঘন্টা 20 ঘন্টা এক্সট্রা করলেন, তারপরে মাসে 10-20 ঘন্টা এক্সট্রা করলেন, আপনার পড়াটা আপনি মেনটেন করে আপনি ইজিলি এই যে টাইমটা 80 ঘন্টা, এই 80 ঘন্টা আপনি অন্য অন্য মাসে 10-20 ঘন্টা বেশি করে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। ইভেন চাইলে এমপ্লয়ারকেও বলা যায় যে আমি আমার স্টাডির কারণে গত কয়েক মাস আমি কম পার্ট টাইম জব করেছি। এটা মোস্টলি যেটা হয় যে আপনি যখন পার্ট টাইম একটা কন্ট্রাক্টে আসেন, আপনার আসলে ইউকে তে আপনার ওয়ার্ক কালচারের থেকে জার্মানি ওয়ার্ক কালচার, আমি এখন পর্যন্ত যতদূর শুনছি, আমি নিজে কাজ করতেছি 3 বছর এখানে, এবং আমি জার্মানিতে আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার ওয়াইফ এখন আছে গত 6 মাস ধরে ওইখানে। তো সবকিছু মিলে আমি যতটুকু শুনছি, ওইখানে ওয়ার্ক কালচার অনেক বেশি ফ্লেক্সিবল, ওয়ার্ক এনভায়রনমেন্টটা ফ্লেক্সিবল, যার কারণে হচ্ছে যে এখানে আপনার ফিক্সড একটা ডেট বলে দিবে। ইউকে তে যেটা আপনার মোস্টলি হয়, আপনার প্রথমে একটা ফিক্সড ডেটে আপনার মানে কমিট করে আপনার ঢুকতে হয় যে আমি পার্ট টাইম করতেছি, আমি শনি রবিবারেই আসবো, আমি সোম মঙ্গলবারে আসবো। অনেক সময় এমপ্লয়াররা নিতেও চায় না। হ্যাঁ, শনি রবিবার আসবো, সোম মঙ্গলবারে আসবো। আর আমি জার্মানিতে যেটা দেখছি যে ওরা ফ্লেক্সিবিলিটি চায়, প্রত্যেক মাসের শুরুর দিকে ওরা ফ্লেক্সিবিলিটি চায় যে তুমি কোন কোন সপ্তাহে কোন কোন দিন আসতে পারবা, সেই ডেটটা তুমি আপডেট করো। এই পরিমাণে ফ্লেক্সিবিলিটি যে এইখানে আপনার রোটাটা আপনার উপরে চাপাই দিতেছে। আর জার্মানিতে যারা পার্ট টাইম করতেছে, আমি মোস্টলি দেখছি যে তারা তাদের রোটাটা কোম্পানিরা দিতেছে, তারপরে কোম্পানি সেই উপর হিসাব করে অ্যাডজাস্ট করতেছে। তো এই মানে খুবই বড় একটা মানে মেজর একটা ডিফারেন্স। আরেকটা জিনিস, স্টুডেন্ট থাকা অবস্থায় অথবা আমি আমার কথা বলতে পারি, প্লেসমেন্ট থাকা অবস্থায় আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্লেসমেন্ট করছি। আমার পড়া শেষে আমি বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। যদি আমি কোনো কারণে অসুস্থ হই ইউকেতে, প্রথম 3 দিন আমি আমার পেমেন্ট ক্লেম করতে পারি না। 3 দিন পরে যতদিন আমি অসুস্থ থাকি আমি পেইড সিক লিভ পাই। বাট জার্মানির ক্ষেত্রে প্রথম দিন থেকেই সেটা পেইড লিভ হিসেবে কাউন্ট হয়। জি, আপনার যদি জিপি আপনার রেজিস্টার করা থাকে, আপনি প্রথম দিন থেকে আপনি এই সিক লিভটা পাবেন। এটা একটা ভালো সুবিধা। আর টাইপ অফ স্টুডেন্ট জব ভাই, এটা আসলে কি মনে হয় না এক্সপ্লেন করার কিছু আছে যে টিপিক্যালি ব্লু কলার অড জবই আসলে স্টুডেন্ট অবস্থায় করা লাগে। যে রেস্টুরেন্ট আপনার সবচেয়ে পপুলার অপশন, এর পরবর্তী কিছু মানুষ ডেলিভারি করে, কিছু মানুষ আপনার ডিলে কাজ করে। কেয়ার হোম ব্যাপারটা জার্মানিতে স্টুডেন্ট করবে এটা কেউ কল্পনাই করে না, কারণ জার্মানিতে আপনার ওয়ার্ক কালচারে মানে এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা জগৎ। ইউকেতে কেয়ার হোম ব্যাপারটা যত পপুলার, আপনি জার্মানিতে অনেক স্টুডেন্টের আপনি জার্মানিতে অনেক স্টুডেন্টের বললে সে বুঝবেই না যে কেয়ার হোমের কাজ আবার কি, একটা স্টুডেন্ট কেমনে কেয়ার হোমের কাজ করে। সো এই জিনিসটা আসলে ইউকেতে আপনার ব্যাপারটা যতটা মানে ইজি হয়ে গেছে একটা স্টুডেন্টের জন্য, জার্মানিতে এটা আপনি এটা খুঁজে পাবেন না।
আর এখন কস্ট অফ লিভিং এটা নিয়ে যদি কথা বলি, যে এটা আসলে 19-20, যদি খুবই মিনিমাম মার্জিনাল আপনার ডিফারেন্স এটার মধ্যে, যে এটার মধ্যে ডিফারেন্সটা খুবই কম। তারপরও আপনার মিনিমাম লিভিং কস্টটা আসলে কখনোই নাম্বার দিয়ে বলা পসিবল না। আমি যদি আজকে আমার কথা বলি এবং কাল্পনিক আর একটা ক্যারেক্টারের কথা বলি, যে আমার আল্লাহর রহমতে আমার কোনো ধরনের বাজে অভ্যাস, নেশা, বাজে জায়গায় যাওয়া, বাইরে অনেক বেশি মাত্রায় খাওয়া দাওয়া, ঘোরাফেরা, কোনো ধরনের কোনো অভ্যাসই আমার নাই। আর আমি যদি একটা কাল্পনিক ক্যারেক্টারের কথা বলি, যে তার প্রতিদিন 1 প্যাকেট সিগারেট লাগে, তার প্রত্যেক স্যাটারডে সানডেতে তার পার্টি করতে বা বারে যাওয়া লাগবে, বা ফ্রেন্ড সার্কেলের সাথে তার হ্যাং আউটে বের হয়। এখন সে কত মিনিমাম খরচে থাকবে, এটা আসলে এই আমার আর ওই কাল্পনিক ক্যারেক্টারটার মধ্যে কখনোই কম্পেয়ার করা পসিবল না। মূলত এই ব্যাপারটা সবসময় পার্সন টু পার্সন ভ্যারি করে, যে কার পকেট মানি কি পরিমাণে লাগে, কার এক্সট্রা খরচ কতটুকু, এক্সপেন্সেস কতটুকু বেশি না বেশি। বাট তারপরে যদি আমি এভারেজ বলি, যে ধরে নেই যে একটা মানুষের খাওয়া, থাকা এবং খুবই মিনিমাল লেভেলের লাইফে চলার জন্য যে পরিমাণে হাত খরচ, এরকম একটা হাত খরচ লাগতেছে, তাতে আপনার তারপরও আপনার চলে আসে যে এই মানুষটাই যদি লন্ডনে থাকে, এই মানুষটাই যদি ম্যানচেস্টারে থাকে, এই মানুষটাই যদি লিডসে থাকে, এই মানুষটাই যদি আপনার স্কটল্যান্ডের এডিনব্রাতে থাকে, বা এই মানুষটাই যদি আমার মতো কোন একটা ছোট শহরে থাকে, সেটা ওয়েকফিল্ড, ব্র্যাডফোর্ড বা বার্মিংহাম থাকে, এই লোকেশনের উপরেও আপনার খরচটা উপর নিচ হবে। যেমন লন্ডনে একটা রুমের ভাড়াই হচ্ছে 500 পাউন্ডের মতো, একটা রুমের সিট ভাড়া, যে রুমে আপনার 2 জন থাকবে বা 3 জন থাকবে, সেই রুমের একটা সিট ভাড়া আপনার 500 টাকা। আর আমি এখন যেখানে আছি, ছোট একটা টাউন, এখানে আমি 450 পাউন্ড একটা রুম ভাড়া দিতেছি। সো এটার মেজর পার্থক্য। আমি যদি এখানে লন্ডন এরকম পরিবেশে যদি লন্ডনে থাকার চিন্তা করি, আমার 1100 থেকে 1200 পাউন্ড শুধু রুম ভাড়া দেওয়া লাগবে। তারপরে তো বিল, আদার এক্সপেন্সেস আলাদা আছে। তাতে আমি যদি এভারেজ হিসাব করি, যে ওরকম পশ লাইফ লিড না করে, যে আমি এখানে পড়াশোনা করতে আসছি, আমি বাপ মায়ের টাকা বা আমার খরচ ইনকামের মধ্যে আমি লাইফ লিড করব, সেই হিসাব করে 700 থেকে 1100 পাউন্ড আপনার ছোট শহর বড় শহর মিলে আপনি সার্ভাইভ করতে পারবেন। আর জার্মানিতে, আর এখানে আপনার 700 টাকার জায়গা আর বেশি হয়ে যেত যদি জার্মানির মতো আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার মাসে দেওয়া লাগতো। ইউকেতে আপনার অ্যাপ্লিকেশনের টাইমে, ভিসা অ্যাপ্লিকেশনের টাইমে হেলথ ইন্স্যুরেন্সটা আপনি দিয়ে দেওয়া লাগতেছে, এই জন্য কিন্তু আপনার মান্থলি খরচের ভিতরে যে হেলথ ইন্স্যুরেন্সের টাকাটা, সেটা আসতেছে না। বাট জার্মানিতে আপনার আগে থেকে হেলথ ইন্স্যুরেন্স দিয়ে দেওয়া লাগে না, প্রত্যেক মাসে আপনার 120 ইউরো 130 ইউরো আপনার হেলথ ইন্স্যুরেন্স দেওয়া লাগে। এই 800 থেকে 1200, এটা কি আমাদের হেলথ ইন্স্যুরেন্স ইনক্লুডেড এই খরচে? হ্যাঁ, ইন্স্যুরেন্স ইনক্লুডেড। আপনার 400 থেকে 750 টাকা আপনার জার্মানিতে বাসা লাগে, আপনার এক রুমের আপনি একটা হোস্টেল আপনি পেয়ে যাবেন। এবং আরেকটা ব্যাপার, জার্মানিতে প্রচুর হোস্টেল, আর প্রত্যেকটা ইউনিভার্সিটির 1200 ইউরোতে যদি আমি হিসাব করি, আর এটা যদি আমি কম্পেয়ার করি ইউকের যে খরচ এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ তার সেমই আসলে। বাট আমি মনে করি জার্মানিতে কম, কারণ সেই যে ইন্টারন্যাশনাল হেলথ সার্চার্জটা কিন্তু ইনক্লুডেড জার্মানিতে, আর এটা এখানে ইনক্লুডেড না ইউকেতে। হ্যাঁ, আপনার যে মান্থলি যে আপনার যে হেলথের জন্য যে ইন্স্যুরেন্স ফিসটা, সেটা আপনার জার্মানিটা ধরেই আমি যদি একটু ব্রেকডাউন করি, 800 টাকা, যে আপনার 400 টাকা আপনার থাকতে লাগতেছে, আপনি 130 টাকা দিতেছেন আপনি হেলথ ইন্স্যুরেন্সে, 530 টাকা। আর আপনি ইভেন আমি এই 800 টাকার ভিতরে আপনি সেমিস্টার কন্ট্রিবিউশন ফিসও চলে আসতে পারে, যে আপনি 6 মাসে 300 টাকা দিতেছেন, 50 টাকা আপনার মান্থলি আসতেছে, তাহলে আপনার 580 টাকা, আর আপনি 200 টাকা খাইতেছেন। আমরা টাকা বলতেছি এই কারণেই যে এটা ইউরো, আমরা বাংলাদেশে আমাদের টাকা, আমিও বলি টাকা, এখানে প্রায় সবাই আসলে ইউকে থাকি আর জার্মানি থাকি বা ইউরোপের অন্য দেশে থাকি, আমরা সবাই টাকাই বলি। আমাদের দেশের সেই টানটা আমাদের এখনো আছে। আর ভাই এই ব্যাপারটা কিন্তু শুধু আমরা না, ইন্ডিয়ান যতগুলা দেখবেন সবাই ওই রুপি বলে, ঠিক আছে, ওরাও কিন্তু পাউন্ড বলে না। আমরা সাধারণত খুব একটা বড় অভ্যস্ত না। তা যাই হোক, আপনার এই যে দেখেন আপনার 400 ইউরো, আমরা তো এই দেশে টাকা পকেটে আসতে দেখি না, ব্যাংকে আসে আবার ইলেকট্রনিক্যালি পে করে দিই, টাকাটা দেখাও হয় না।
সেই টাকা বা টাকা না পাউন্ড, আমরা জাস্ট পাউন্ড শুধু আমরা ডিজিট দেখি দেখি। না, হ্যাঁ সরি, হ্যাঁ, ডিজিট আসলে আসে, ডিজিট চলে ডিজিট যায়। আসে, ডিজিট আমরা খরচ করি। সো তা এখানে আপনার এই যে 800 ইউরোর যদি আমি ব্রেকডাউন করি, 400 ইউরো অন এভারেজ আপনার হোস্টেল ফিস, আপনার 130 ইউরো আপনার হেলথ ইন্স্যুরেন্স, 530, 50 টাকা আপনি ওই 6 মাসে যদি 300 টাকা আপনি সেমিস্টার ফিস দেন, তাহলে 50 টাকা করে আপনার পড়তেছে। তাতে 580, আপনার 200 টাকা গ্রোসারি, 700, 100 টাকা আপনার হাত খরচ। যেহেতু আপনার ট্রান্সপোর্টেশনের খরচ লাগতেছে না, আপনার ওই টিকেটের মধ্যে চলে আসতেছে। সো আপনার ওই হাত খরচে যে 100 টাকা 120 টাকা থাকে, ওর ভিতরে আপনার ফোন বিল সহ সবকিছু মিলায়া স্মুথলি আপনার 800 টাকায় হয়ে যায়। একটা ছোট শহরের জন্য 800 টাকা খুবই খুবই এনাফ। আর আপনি যদি বার্লিন বা স্টুটগার্ট, মিউনিক, ফ্রাঙ্কফুর্ট এরকম বড় সিটিতে যান, ওইখানে আপনার হাউজিংটা একটু বেশি, যেহেতু আপনার ওইখানে খরচটা একটু বেশি, তো ওইখানে আপনার সবাই চায় যে হোস্টেলে থাকতে, এই জন্য হোস্টেলের প্রেশারটাও বেশি থাকে, সহজে পাওয়া যায় না হোস্টেলটা। যদিও এনাফ হোস্টেল আছে, পুরো জার্মানিতে এনাফ হোস্টেল আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য, বাট তারপরে যেহেতু স্টুডেন্ট অনেক বেশি, হোস্টেলটা যেখানে আপনার বাইরে থাকা খরচ বেশি, তো তখন সবাই হোস্টেলটা বেশি প্রেফার করে। তো এই জন্য যে এরিয়াগুলোতে আপনার হোস্টেল বেশি ক্রাইসিস পাওয়া যায় না, যেমন মিউনিকে, বার্লিনে, এখানে হোস্টেল, মানে হোস্টেলের জন্য ওয়েটিং পিরিয়ড 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস থাকে। এরপর আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তারপর আবার 6 মাস লাগবে আপনার হোস্টেলের রুম পাইতে। সেই ক্ষেত্রে তো কি সেই করতে ক্ষেত্রে হবে? আপনাদের আছে যে আপনার, সেই ক্ষেত্রে আপনার যে বাইরে থাকা লাগে, ওকে। লন্ডনে যেভাবে, লন্ডনে আমরা ইউকেতে আমরা যেভাবে থাকি আর কি নরমালি, হুম হুম। সেরকম ভাবে তখন প্রাইভেট আপনার ওইদিকে আপনার বাইরে থাকতে হাউজিং। হবে, হাউজিং এ থাকতে হবে। তো ওইখানে ওই টাইমে হাউজিং এ দেখা যেতেছে 550-600 টাকা পর্যন্ত আপনার বার্লিনে থাকতে লাগে। আমার ফ্রেন্ড একজন আছে বার্লিনে, তো ওর এরকম 550 না 600 টাকা আপনার ওর দেওয়া। এবং বার্লিনে আপনার মানে একটু ট্রাভেল টাইম বেশি, চলাফেরার জন্য একটু টাইম বেশি। লন্ডনে যেমন এক্সট্রা আপনার ট্রাফিক, বার্লিনেও সেরকম এক্সট্রা একটু ট্রাফিক আছে। তো আমরা মনে হয় আপনার ট্রান্সপোর্টেশন খরচটা সবকিছু বললাম। এবং ইউকে তার একটা বিষয় যেটাই যে 700 টাকা, এই 700 টাকা মাঝে মধ্যে আপনার নাও হইতে পারে। আমি 700 টাকা আসলে আপনাদের সাহস দেওয়ার জন্য বলছি, কিছু ক্ষেত্রে 700 টাকা নাও হইতে পারে। যে আপনি 400 টাকা দিয়ে যদি বাসায় থাকেন, আপনার 200 টাকা আপনার গ্রোসারি, 600 টাকা, আপনার 100 পাউন্ড লিটারালি লেগে যাবে যাতায়াতের জন্য, আপনার পকেট মানি থাকবে না। আপনি মান্থলি টিকিট, তারপর তো কিছু বিল থাকে, টেলিফোন হ্যাঁ বিল, হ্যাঁ, ওটাই লন্ড্রি ওটাই, খরচ। আমি ওই টেলিফোন বিল, আপনার ফোনের আপনার যদি কোনো কন্ট্যাক্ট চলে সেটার বিল, এটা আমি সবগুলো হাত খরচের মধ্যে যদি ধরি, তারপর আপনার আরো 100 টাকা আসলে শর্ট পড়ে। এটা 700 টাকায় আপনার বর্তমান যে কস্ট, আপনার হাউজিং যে রেন্টিং যে প্রাইস, হাউজিং প্রাইস, এতে আপনার আসলে 700 টাকায় থাকাটা খুবই খুবই চ্যালেঞ্জিং। 800 টাকার কমে থাকাটা বেশ কষ্টকর হয়ে যায় যদি কারোর আপনার যাতায়াতের খরচ থাকে। ইউকে তে ইনফ্লেশনটা খুবই মানে র্যাপিডলি বাড়ছে। আচ্ছা ভাই, আমরা যদি এর পরের স্লাইডে যাই, পরের স্লাইডে আমরা রাখছি আসলে যে স্পাউস ভিসা ফ্যামিলি। তা এইগুলোর কথা যদি এখন চিন্তা করি, যে আসলে সবসময় তো আমরা একা দৌড়াবো না। যেমন আহ, আমাদের মতো ভাই ব্রাদার যারা আছে, সবাই তো স্পাউস নিয়ে মুভ করার একটা ব্যাপার, একটা টেন্ডেন্সি থাকে। তা এখানে ইউকে তে আপনার 2024 জানুয়ারি সেশন থেকে আপনার অফ করে দিছে স্পাউস নিয়ে আসা মাস্টার্স লেভেলে। ব্যাচেলার লেভেলও তো আগে থেকে অফ ছিল। ইভেন আপনার জার্মানি তো ব্যাচেলার লেভেল অফ। সো এটা নিয়ে আমরা ডিটেলস পরের স্লাইডে আরো ভালো মতো দেখবো। আমার একটা স্পাউস নিয়ে আসা ব্যাপারটা, কোয়েশ্চন তোমার জি কাছে, জি আমি একটু আর্লি করে নিই, জি। যে মাস্টার্স বলতে মাস্টার্স, জেনারেল মাস্টার্স যেটা, আর মাস্টার্স ইন রিসার্চে মনে হয় তারা আনতে পারবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি ডিপেন্ডেন্ট, বাট ওইটা ওইটা সেটা ওইটা কতটুকু চ্যালেঞ্জিং, বা এটা আচ্ছা, কি খুবই ইজি? হ্যাঁ, এইটা এটা এটা নিয়ে আসলে একটা সেশন করা পসিবল। এই টপিকটা নিয়ে যেটা কোশ্চেনটা আপনি করছেন, বাট যতটুকু সংক্ষেপে বোঝায় বলা যায়, আমি এক্সপ্লেন করা যায় সেটা করতেছি। যে ইউকেতে আপনার আগেও ব্যাচেলার আসা যাইতো না স্পাউস নিয়ে, এখনো আসা যায় না। জার্মানিতে আগেও ব্যাচেলার আসা যেত না, এখনো আসা যায় না। এই কম্পারিজনটা আরো সুন্দর মতো পরের স্লাইডে আমরা দেখবো। বাট এখন যে টপিকটা ভাই আপনি মেনশন করলেন, এটা নিয়ে যদি বলি, যে ইউকেতে এখন মাস্টার্স লেভেলে মাস্টার্স লেভেলে ইউকেতে এখন দুই টাইপের প্রোগ্রাম আগে থেকেই ছিল। একটা মাস্টার্স টট প্রোগ্রাম, একটা মাস্টার্স রিসার্চ প্রোগ্রাম। তা আমরা স্লাইডের প্রথম থেকে বলতেছি যে ইউকেতে 1 বছরের মাস্টার্স শেখা যাবে কম, এটা ওইটা। মূলত
1 বছরের মাস্টার্স যদি আপনি ওটা সিলেক্ট করেন। যদি আপনি চান যে আপনি 2 বছরের মাস্টার্স করবেন এবং আপনি মানে আরো বেশি ইন ডেপথ পড়াশোনা করতে চান, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করতে চান, তার জন্য ইউকেতে অপশন আছে। সেটারে মাস্টার্স অফ রিসার্চ নামে আপনার সেটার আলাদাভাবে এমরেস সংক্ষেপে বলে। যে আপনার প্রোগ্রামের আগে যদি আপনি এমরেস দেখেন, তার মানে আপনি বুঝতে পারতেছেন ওটা 2 বছরের প্রোগ্রাম, ওটা মাস্টার্স অফ রিসার্চ প্রোগ্রাম। তো এখন আপনার আর পিএইচডি তে জার্মানি তো আপনার স্পাউস আনা যাবে, ইউকে তো স্পাউস আনা যাবে। এখন ইউকে তে আগে মাস্টার্স স্টট বা মাস্টার্স অফ রিসার্চ, মাস্টার্স রিসার্চ প্রোগ্রাম দুটাতেই স্পাউস আনা যাইতো। বাট আপনার লাস্ট ইয়ার থেকে শুরু করে, লাস্ট ইয়ারের জানুয়ারির পর থেকে নাকি মার্চের পর থেকে যেন আপনার এই ডিপেন্ডেন্ট আনার অপশনটা মাস্টার স্টট প্রোগ্রাম মানে 1 বছরের প্রোগ্রামে অফ হয়ে গেছে। এখন আপনি মাস্টার যদি করতে আসেন 2 বছরের প্রোগ্রামে মাস্টার্স অফ রিসার্চে, তাহলে শুধুমাত্র আপনি স্পাউস আনতে পারবেন। এবং এই মাস্টার্স অফ রিসার্চ যেটা এমরেস প্রোগ্রামটা, এমরেস প্রোগ্রামগুলো অফার লেটার পাওয়াটা নর্মালি মাস্টার্স টট প্রোগ্রামে অফার লেটার পাওয়াটা যতটা সহজ, মাস্টার্স রিসার্চ প্রোগ্রামে এমরেস প্রোগ্রামগুলোতে অফার লেটার পাওয়াটা ঠিক ততটুকুই ডিফিকাল্ট। এটা খুবই যদি জেনুইন স্টুডেন্ট না হয়, খুবই ব্রাইট স্টুডেন্ট না হয়, সে এরকম একটা রিসার্চ প্রপোজাল দিবে, আপনার তার রিসার্চ আইডিয়া জেনারেট করা, তার একটা মানে ফিউচারিস্টিক একটা রিসার্চ প্রপোজাল লেখা, আপনার বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন ইউনিভার্সিটি যখন অ্যাপ্লাই করবে তখন তারা আবার ভিডিও ইন্টারভিউ নেয় যে তুমি যে রিসার্চ প্রপোজাল দিছো তোমার এটার উপরে তোমার কি তুমি কিভাবে সাজাইতেছো, বা তুমি যে প্ল্যানটা দিছো এই প্ল্যানটা তুমি কিভাবে এক্সিকিউট করবা, তুমি কিভাবে চিন্তা করতেছো যে আউটপুট কি আসবে, তুমি কেন এইভাবে চিন্তা করলা, কেন এইভাবে চিন্তা করলা না। তা এই পুরো বিষয়গুলা আমি শেখাই দিলে আরেকজন পেরে যাবে, বা আরেকজন শেখাই দিলে আমি ওটা বলে ফেলবো গড় গড় করে। ব্যাপারগুলো এমন না। আমার যদি ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি ওই লেভেলে না থাকে, আসলে এই ইন্টারভিউগুলো আপনার পাস করা পসিবল না। আর বাংলাদেশের যত ভালো ইউনিভার্সিটি হয় না কেন, আমি যেটা দেখেছি যে খুব কম সংখ্যক স্টুডেন্টের, খুবই কম বলবো, 5% থেকেও কম স্টুডেন্টের এই পিএইচডি বা এই মাস্টার্স ইন রিসার্চে যে প্রপোজাল লিখা বা ওভারঅল জিনিসটা নিয়ে আইডিয়াটাও অনেক কম। হ্যাঁ, যে ব্যাচেলর লেভেলে আপনার অ্যাকচুয়াল রিসার্চ নিয়ে কাজ করে। বাংলাদেশে আপনার ভুগিযোগী রিসার্চ, ইভেন আপনার প্রফেসর লেভেলে মানুষগুলো আপনার ফেক রিসার্চ করে পেয়ার রিভিউ নিয়ে আপনার পেপার পাবলিশ করে। কিছুদিন আগে এটা দেখছেন যে একটা মানে খুব বিশ্রী ভাবে আপনার এক্সপোজ করছে লিঙ্কডইনে। তার ভিতরে ইন্ডিয়ান আর বাংলাদেশিরাই বেশি। ইভেন ইন্ডিয়ান প্রফেসররা এদিক থেকে আরো এক কাঠি সরস। তারা নিজেরাই পাবলিকেশনের পোর্টাল খুলে, তারপরে তারা নিজেরা পেয়ার রিভিউ করে, নিজেরটা পাবলিশ করে। সো মানে ইন্ডিয়ানদের অবস্থা এই পেপার পাবলিশিং এর দিক থেকে আরো খারাপ। এটা আসলে আলাদা একটা গসিপের টপিক। এটা আসলে আলাদা একটা হ্যাঁ, এখন আমাদের তো আসলে হাত পাখা গজায় যায় আমরা যখন কথা বলতে নেই। তা যাই হোক, তা আপনার এই নরমালি এমরেসে আসতে হলে আপনার মানে ব্যাচেলর লেভেলে যাদের রিসার্চের এক্সপেরিয়েন্স নাই, আপনার একটা পেপার লেখার স্ট্রাকচার্ড ওয়েগুলো জানা নাই, তার জন্য আসলে আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। মানে আপনি হুট করে জাস্ট বাইরে পড়তে আসবেন, আপনি এমরেসে চলে আসছেন, ইভেন আপনি এখানে আসলেও আপনার যে পরিমাণে পেপার লেখা লাগবে, আপনার সেমিনার করতে হবে, আপনার পোস্টার করতে হবে, আপনি চান্স পেয়ে গেলেও এরপরের প্রেশারটা যেটা হলে পিএইচডি লেভেলের প্রেশার। আমার মনে হয় না খুবই জেনুইন স্টুডেন্ট রিয়েল ইন্টেনশন ছাড়া 6 মাস পর্যন্ত পাড়ি দিতে পারবে। আর আপনি যদি আমারে জিজ্ঞাসা করেন, আমি বলবো যে ইভেন রিয়েল স্টুডেন্ট গুলাও স্ট্রাগল করবে, কারণ এই প্রসেসটা আপনার মানে অনেক টাফ একটা জার্নি, খুবই রিগোরাস একটা জার্নি। এটা আসলে খুব মজার কোনো ব্যাপার না। আমার কাছে মনে হয় এমরেসটাও খুব সহজ হবে না পার করা। আচ্ছা, আমরা একটা ডিরেক্ট কম্পারিজনের একটা চার্ট দেওয়ার ট্রাই করছি, যদি মানে কারো আরো ভালো মতো মানে একদম সাইড বাই সাইড দেখতে মন চায়, বা আপনার স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। পরবর্তীতে আপনাদের যদি মনে হয় যে এই জিনিসটা আপনারা একটু রিকল করতে পারতেছেন না বা চেক করে দেখা দরকার, তা আমি মানে খুবই কি পয়েন্ট গুলো এখানে হাইলাইট করার ট্রাই করছি। যে ইউকে তে আপনি স্পস আনতে পারবেন পোস্ট গ্রাজুয়েট লেভেলে। তো পোস্ট গ্রাজুয়েট নরমালি ব্যাচেলর উপরে গুলা, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, যে মাস্টার্স টট প্রোগ্রামে না, 1 বছরের প্রোগ্রামে না, মাস্টার্স রিসার্চ প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রাম বা পোস্ট ডক প্রোগ্রামে। আর জার্মানিতে আপনি মাস্টার্স লেভেলেই আপনি স্পস আনতে পারবেন, মাস্টার্স, পিএইচডি, পোস্ট ডক সবগুলোতে আপনি আনতে পারবেন। হ্যাঁ, আর স্পস কাজ করতে পারবে কিনা, দুই জায়গায় স্পস কাজ করতে পারবে। যদি আপনি ইউকে তে এমরেস প্রোগ্রামে আসেন বা পিএইচডি প্রোগ্রামে আসেন, দুই জায়গাতেই ফুল টাইম কাজ করতে পারবে। আর ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট যেটা, যে
আপনার লন্ডনে আপনি যদি থাকেন তাহলে আপনার একটা অ্যামাউন্ট, আর আপনি যদি লন্ডনের বাইরে থাকেন তাহলে আর একটা অ্যামাউন্ট। বাট অন এভারেজ আপনার এই 845 মাল্টিপ্লাই 9, নর্মালি আপনার এই ইউকেতে যেটা ধরা হয় যে 3 মাসের টাকাটা, ওরা আমি জানি না কোন কারণে ধরে না, 9 মাসের টাকাটা আপনার মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে আপনার মাল্টিপ্লাই করে যে টাকাটা আসবে ওই টাকাটা আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। আর জার্মানিতে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টটা হচ্ছে স্পাউস নিয়ে যাওয়ার। আপনার যদি ভালো কোনো জব থাকে, আপনার জবে এনাফ স্যালারি থাকে, তাহলে আসলে আপনার কিছুই দেখাইতে হবে না, ওই জব দেখাইলেই হবে। আর ধরেন অনেকে পার্ট টাইম জব করে, তো যদি কেউ পার্ট টাইম জবের কন্ট্রাক্ট থাকে তাহলে তার একটা সার্টেন অ্যামাউন্ট ওখান থেকে মাইনাস যাবে। ওই যে আমরা একটু আগে যে স্লাইডগুলোর মধ্যে দেখছিলাম যে 11,000 সামথিং ইউরো আমার দেখানো লাগবে ব্লক মানিতে, এটা মেইন অ্যাপ্লিকেন্টের জন্য যে টাকা দেখানো হতে হবে, আর সেটা আপনার স্পন্সরের জন্য দেখাইতে হবে। তো এখন যদি মেইন অ্যাপ্লিকেন্ট যে একটা জব পেয়ে যায় এবং সে একটা পার্ট টাইম জব যদি তার পার্মানেন্ট কন্ট্রাক্ট থাকে, তাহলে ওইটা শো করলে আপনার কাউন্সিলের যে আপনার ভিসা অফিসার আছে যে আপনার কেসটা নিয়ে ডিল করবে, সে একটা নতুন স্টেটমেন্ট দিবে যে ঠিক আছে, তোমার ইভালুয়েট করে যে একটা স্টেটমেন্ট দিবে যে তোমার এই পার্ট টাইম এত টাকা কভার করতেছে, তার মানে তুমি তোমার স্পাউস যদি নিয়ে আসো তাহলে তুমি ফাইন্যান্সিয়ালি তারা এইটুকু হেল্প করতে পারবা, তোমার বাকি এই অ্যামাউন্টটা দেওয়া লাগবে। আর যদি এরকম কোনো কন্ট্যাক্ট না থাকে তাহলে মেইন অ্যাপ্লিকেন্টের সমান সমান টাকায় ব্লক অ্যাকাউন্টে আপনার স্পাউসের জন্য দেখাইতে হবে। আচ্ছা, আমার একটা এখানে কোয়েশ্চেন ছিল, যে সেটা হচ্ছে এই যে এনএইচএস সারচার্জ যেটা, সেটা জি প্রতি বছর বাড়ে এবং কমবে না ফর শিওর, বাট এটা এটা বর্তমান সময় অনুযায়ী 624, খুব সম্ভবত রিসেন্টলি আবার এটা মনে হয় বাড়িয়েছে 758, খুব সম্ভবত। আচ্ছা, এটা কি বাড়াইছে নাকি আপনি এপ্রিল থেকে বাড়াবে? এটা খুব সম্ভবত এপ্রিল থেকে হয়তো বা বাড়াবে, অথবা আমার মনে হয় বাড়িয়ে ফেলছে আর কি, খুব সম্ভবত। আচ্ছা, যাই হোক, আপনার এর পরের যে টপিকটা, অলমোস্ট সেম। এর এর পরের যে টপিকটা, সেই টপিকটা এরপরের যে টপিকটা সেটা হইতেছে যদি কারোর বাবু থাকে যাদের স্কুলে যাওয়ার মতো সিচুয়েশনে আছে, তাহলে আপনাদের জন্য একটা ভালো সংবাদ হইতেছে যে দুই কান্ট্রিতেই আপনার পাবলিক যে এডুকেশন আছে সেটা ফ্রি। এখন জার্মানিতে আপনার কি হয়, জার্মানিতে পাবলিক এডুকেশনে ওখানে ইংলিশটা আপনার ছোটবেলায় শেখা যায় না, তো এখন অনেকে যাদের টাকা পয়সা ফ্লেক্সিবিলিটি আছে তারা ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের পাঠায়, যেটা ইউকে তো অটোমেটিক্যালি ইংলিশ মিডিয়াম। আপনি যদি ইংলিশ মিডিয়ামে জার্মানিতে পাঠাইতে নেন তার জন্য আপনার এক্সট্রা পে করতে হবে এবং সেটা বেশ এক্সপেন্সিভ। বাট আপনি যদি পাবলিক স্কুলে পাঠান, দুই দেশে আপনার এটা ফ্রি। আর হেলথ কেয়ার কস্টের কথা ভাই অলরেডি অ্যাড করলো যে এটা সম্ভবত আবার রিভিশন হয়েছে, তা রিভিশন হয়ে আপনার অ্যারাউন্ড আপনার 700 পাউন্ড আপনি ধরতে পারেন, যেটা আসলে ইউকেতে বেশ কম কম্পেয়ার টু জার্মানি। জার্মানির এটাও রিভিউ হয়েছে, রিভিশন হয়ে এখন 110 ইউরো পার মান্থের থেকে এটা এখন 130 ইউরো পার মান্থ হয়েছে। আর চাইল্ড কেয়ার কস্ট, কিন্ডারগার্টেন যেগুলো আছে আপনার, এটা আপনার মানে হোল ইউরোপেই অনেক খরচ কম। আমি জানি না ইউকেতে এটার খরচ এত বেশি কেন। ইভেন জার্মানি সহ অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেগুলোতেও আপনার এরকম 500-600 টাকা আপনার পার মান্থে খরচ চাইল্ড কেয়ার কস্ট। বাট ইউকেতে এই কস্টটা অস্বাভাবিকভাবে বেশি, অনেক বেশি মনে হচ্ছে। হ্যাঁ। আর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আসলে আপনার আপনার স্পাউস নিয়ে আসতে, বাচ্চা নিয়ে আসতে এখানে কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের দরকার নেই। কোনো ইংলিশ আপনার না জানলেও আপনার নাম বলতে পারলো মাঝে মধ্যে ইসের থেকে, ইমিগ্রেশন থেকে ক্লিয়ার করে দেয় যে আপনার নাম কি, আপনি কোন কোর্সে আসতেছেন, এটা যদি আপনার স্পাউস বলতে পারে তাও আপনার ক্লিয়ারেন্স দিয়ে দেয়। বাট জার্মানির ক্ষেত্রে আপনার বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে স্পাউসের জার্মান A1 লেভেল পর্যন্ত পাস করার সার্টিফিকেট থাকতে হবে। সো এটা একটা এক্সট্রা ডকুমেন্ট আপনার অ্যাড হবে আর কি জার্মানির ক্ষেত্রে। আর এর পরবর্তীতে আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা, আপনার পড়া শেষ করার পরের সিচুয়েশনটা কি হবে। তা পড়া শেষ করার পরের সিচুয়েশনটা যদি আমি এখানে বলি, ইউকের ক্ষেত্রে আপনার মাস্টার্স করলে বা ব্যাচেলার মাস্টার্স দুইটা শেষ করার পরে 2 বছর দিবে, আর আপনি যদি পিএইচডি করেন 3 বছর দিবে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি একবারই পিএসডব্লিউ ক্লেম করতে পারবেন। ধরেন আজকে আপনি ইউকেতে আসলেন, আপনি আসার পরে ব্যাচেলার করছেন, ব্যাচেলার করার পরে আপনি যদি পিএসডব্লিউ ক্লেম করেন আপনি 2 বছর পাবেন,
এরপর আপনি মাস্টার্স করলেন, আপনি পিএইচডি করলেন, আর কোনো সময় আপনি পিএসডব্লিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। বা আপনি যদি শুধু পিএইচডি করতে আসেন তাহলে আপনি শুধু পিএইচডি করে 3 বছরের জন্য আপনি পিএসডব্লিউতে অ্যাপ্লাই করতে পারবেন। বা আপনি মাস্টার্স করতে আসছেন, এরপরে আপনি 2 বছর পিএসডব্লিউ অ্যাপ্লাই করছেন, আপনি এরপরে পিএইচডি করলেন, তারপরে আপনি আর কোনো পিএসডব্লিউ অ্যাপ্লাই করতে পারবেন না। বা আপনি যদি মাস্টার্স করে পিএইচডি করেন তাহলে আপনি 3 বছরের জন্য পিএসডব্লিউ অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি লাইফ টাইমে একবারই পিএসডব্লিউ অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যত টাইমই ইউকে থেকে পড়াশোনা করেন বা না করেন। বাট আপনি একবার করলে পরবর্তীতে আর কখনো করতে পারবেন না। ব্যাচেলার মাস্টার্স এর পরে আপনি 2 বছর করে টাইম পাবেন, আর পিএইচডি পর যদি আপনি করেন তাহলে 3 বছর টাইম পাবেন। আর জার্মান জব সিকিং ভিসা, যেটা ইউকেতে আমরা পিএসডব্লিউ বলতেছি, সেটাকে আপনারা জার্মান জব সিকিং ভিসা বলে, যে আপনি ডিগ্রি কমপ্লিট করার পরে জার্মানি এখন পর্যন্ত রুলসে 18 মাসের আপনার জব ফাইন্ডিং ভিসা দেয়, জব সিকিং ভিসা দেয়। আর এখন এখানে আপনার স্যালারি নিয়ে আপনার একটা মানুষের কৌতূহল থাকে যে আমি পড়া শেষ করবো, আমি আসলে কত টাকা স্যালারিতে প্রথম জব যদি পাই, আমার কবে রিজিকে থাকে তাহলে আমি কত টাকা স্যালারি পাবো। এখানে খুবই একটা অ্যালার্মিং একটা নাম্বার ডিফারেন্স আপনারা দেখবেন ইউকে আর জার্মানির স্যালারি রেঞ্জের মধ্যে। যে কিছু কিছু ক্ষেত্রে এখানে আসলে নাম্বারটা ইউকেতে আপনার 25 থেকে 40, বাট অনেস্টলি বলতে নিলে এন্ট্রি লেভেলে আমি এখন পর্যন্ত 30,000-এর কোনো জবই দেখিনি। আমি জানি না, ভাইয়া বলতে পারবে, আইটি সাইডের লোক, ভাইয়া আমি বিজনেস লেভেলে 25-30-এর আমি কোনো জব এখন পর্যন্ত দেখিনি। আমি লজিস্টিক্স এন্ড সাপ্লাই চেনের আমি কোর্স শেষ করছি, আমার যতগুলো জবের সার্কুলার আমি দেখছি 22 থেকে 25, 26, এর থেকে উপর আমি দেখিনি। আমি ফাইন্যান্সের কিছু জবের পোস্ট দেখছি যে 28 এন্ড নেগোশিয়েবল এরকম লেখা, হয়তো বা সেটা আপনার আরো 1,000-1,500 টাকা তাদের একটা লেভারেজ আছে যে তারা ওটা দিতে পারবে। এখন ভাই যদি বলতেন যে আপনার আইটিতে স্টেমের বাইরে জবগুলোতে আসলে স্যালারি 30-এর উপরে খুবই কম দেখা যায়। তুমি যেটা বললা 24 থেকে 28 পর্যন্ত সেরকমই। ইভেন 24ও না, এটা 22 থেকে 26 পর্যন্ত দেখছি। মানে বর্তমানে এই তাহলে আপনার নাম্বারটা আরো একটু কমছে আর কি। বাট আমি 40 দেখিনি, বাট আমি যেহেতু এটা মানে অনলাইন থেকে আমি এটা নিছি, কোন একটা ইউকে গভর্নমেন্ট সাইট থেকে পাইছি, বাট আমি ওই জন্য এটা ইনক্লুড করছি 40। বাট আমি 40-এর এখন পর্যন্ত কোনো জব পোস্টিং দেখিনি এন্ট্রি লেভেলে। বাট জার্মানি লেভেলে 40 না, কখনোই এন্ট্রি লেভেলে 40 দিবে না, ডেফিনেটলি না। ইভেন আমি টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এই সেক্টরে ইভেন এন্ট্রি লেভেলে ডাক্তাররাও 30-35-এর মধ্যে পায়। হ্যাঁ, 30-এর আশেপাশে থাকে। হ্যাঁ, 30-এর আশেপাশে থাকে। ইভেন আপনার আপনি হয়তো বা জানবেন যে আপনার এই ইউনিভার্সিটি লেকচারার যে পজিশন, এটাও কিন্তু 30-এর আশেপাশেই থাকে। 35ও পায় না, 30-32 এই রেঞ্জে পায়। ইভেন রিসার্চ অ্যাসিস্ট্যান্টের বেতনও 22 থেকে, আমি স্টেমের কথা বলছি, 22 থেকে 24-26 এর বেশি উঠে না। সো স্টেম মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এই যে বিষয়গুলো আছে। আর তার বাইরে হচ্ছে যে যে সাবজেক্টগুলো আছে সেক্ষেত্রে মানে আর্টস বা বিজনেস ক্ষেত্রে অনেক কম, আরো কম। হ্যাঁ, বাট এইখানে আপনার জার্মানি যেটা, এটা এভারেজ 35 ধরছে, বাট আমি এখন পর্যন্ত শুনি না জার্মানিতে মাস্টার শেষ করে কেউ জব পাইছে সে 35-এ জয়েন করছে। মানে সবসময় এর থেকে উপরে থাকে, মানে 40-45 এরকম থাকে। ইভেন আপনি আমি কিছু ইন্টার্নশিপের জন্য চেক করছিলাম, তো আপনি ডিএইচএল এর নাম তো জানেনই, কুরিয়ার সার্ভিস। ডিএইচএল এর, হ্যাঁ, ডিএইচএল এর একটা আপনার ইন্টার্নশিপ প্রোগ্রাম আমি চেক করছিলাম। ওইটার মধ্যে আমি জাস্ট ওদের রেমুনারেশনের অ্যামাউন্টটা দেখে পুরো শকড হইছি। ওখানে 53,000 টাকা ছিল, আই মিন 53,000 ইউরো ছিল ইন্টার্নশিপে। সো জার্মানির আমি যদি বলি নাম্বারে পুরোপুরি মানে ডাবল না হইলো, অলমোস্ট আই মিন পুরোপুরি 100% বেশি না হইলো, টু সাম এক্সটেন্ট আপনার 60 থেকে আপনার 50 থেকে 60% পর্যন্ত বেশি স্যালারি রেঞ্জ। ইঞ্জিনিয়ারিং এর জন্য এবং লজিস্টিকের জন্য জার্মানি বিশ্বসেরা। কারণ আমি যদি ইউকে এর কথাই বলি, ইউকে অ্যাজ এ কাস্টমার অফ জার্মানি, আমাদের যে এখানে পুরো ট্রেন সিস্টেম বা আমাদের এখানে বেশিরভাগ আমরা যে গাড়িগুলো ব্যবহার করি, মার্সিডিজ, বিএমডব্লিউ, ভক্সওয়াগন, সবই জার্মানি। আমাদের ওয়াটার রিফাইনারিও জার্মান করা,
এখানে বেশিরভাগ মেডিকেল ইকুইপমেন্ট সিমেন্স জার্মানির। সো দিজ আর জাস্ট এ ফিউ এক্সাম্পল, বাট জার্মানি আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আই থিঙ্ক ওয়ার্ল্ডের প্রথম 3টা দেশের মধ্যেই হবে। আর আপনার এখন যদি আমি বলি যে পেয়ার নিয়ে আমরা নেক্সটে আরো ডিটেলসে বলবো। জাস্ট একটা ছোট একটা আপনার এক্সপ্লেনেশনের জন্য এখানে এই পয়েন্টটা রাখা যে পেয়ার আপনার ইউকেতে আপনি যদি টায়ার 2 ভিসা পান, মানে আপনি স্কিল জব ওয়ার্কিং ভিসাতে যদি আপনি সুইচ করতে পারেন পিএসডব্লিউর টাইমে বা পরে, তাহলে আপনার 5 বছর পরে আপনি আইএলআর ইনডিফিনিট লিভ টু রিমেইন এই স্ট্যাটাসে আপনি যাবেন, যেটা আপনি অন্য যদি দেশের সাথে কম্পেয়ার করেন তাহলে পিআর এর মতো আর কি আপনি চলে যাবেন, এই স্ট্যাটাসটা পাবেন। আর জার্মানিতে যেটা, যে আপনি যদি নির্দিষ্ট স্যালারি থ্রেশহোল্ড আপনি মিট করতে পারেন, তাহলে আপনার এই সিচুয়েশনটা হবে অনেকটা এমন যে আপনি A1 ল্যাঙ্গুয়েজ যদি আপনি থাকে, খুবই বেসিক জার্মান ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনার 33 মাস লাগবে এই ইউ ব্লু কার্ড যদি আপনি হোল্ডার হন। আর যদি আপনি B1 ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজ যদি আপনার থাকে, তাহলে লিটারালি আপনি 21 মাসের মধ্যে পিআর এর জন্য আপনি এলিজিবল, যেটা বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট পিআর প্রোগ্রাম। যে ইউ ব্লু কার্ড জার্মানি, ইউ ব্লু কার্ড 21 মাস B1 ল্যাঙ্গুয়েজ, এর থেকে শর্টেস্ট পিআর প্রোগ্রাম মনে হয় না বর্তমানে ওয়ার্ল্ডের কোথাও এক্সিস্ট করতেছে, মানে আমার নলেজ যতটুকু আছে ততটুকু। ইভেন এটাও একটা টপিক হতে পারে যে ইভেন কানাডা থেকেও এটা ফাস্টার। হ্যাঁ, কানাডা থেকেও তো আপনার 3 বছর লাগে। এটা কানাডা থেকেও ফাস্টার। সেই 3 বছর মানে 36 মাস। ইভেন এটার আপনার যে বর্তমান যে ইউ ব্লু কার্ড জার্মানি ইউ ব্লু কার্ডে আপনার A1 ল্যাঙ্গুয়েজ লিটারালি জানলে আপনি 33 মাসে পাবেন। আচ্ছা, আমি এখানে যে একটা হইছে, এটা আপনার রিভিশন হইছে, এটা 33 মাস না, এটা 27 মাস হইছে। 21 মাস আর 27 মাস, এখন এটা 33 মাস না, এটা 27 মাস হইছে রিসেন্ট আপডেটে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এখন পিআর পাওয়াটা 21 থেকে 33 না, 21 থেকে 27। 21 থেকে 27, মানে 21 থেকে 27 ব্যাপারটা এমন না, 21 অথবা 27 হওয়া উচিত ছিল। আমি আসলে এখানে সাইনটা ইউজ করা ভুল করছি, 21 অথবা 27 হবে। আচ্ছা, 21 অথবা 27 এই দুই। হ্যাঁ, যে আপনি যদি ইউ ব্লু কার্ড থাকে জার্মানিতে, ইউ ব্লু কার্ড পাওয়ার জন্য একটা মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড আছে। যেমন ইউকে তো টায়ার 2 ভিসা পাওয়ার জন্য একটা মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড আছে, যেটা আপনার 38,700 বর্তমানে। আর ইউ ব্লু কার্ড পাওয়ার জন্য স্টেম সাবজেক্টে আপনার 45,000 সামথিং, আর নন স্টেমে আপনার 50,000, 50-52,000। আপনি যদি 50-52,000 স্যালারি পান, তাহলে আপনি ইউ ব্লু কার্ড পাবেন। ইউ ব্লু কার্ড হোল্ডার যদি আপনি হন, তাহলে আপনার 21 মাসে B1 ল্যাঙ্গুয়েজ পিআর। আর যদি আপনার B1 ল্যাঙ্গুয়েজ না থাকে, মিনিমাম যে ল্যাঙ্গুয়েজটা A1 ল্যাঙ্গুয়েজ লিটারালি ABCD জার্মান, সেটার আপনি জানলে তাহলে আপনার 27 মাসে পিআর দিবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, জার্মানিতে কি লিগ্যালি 5 বছর স্টে করলে কি সে দেশে পার্মানেন্ট রেসিডেন্সিপ পাওয়া যায়? এখন এই 5 বছরের যে স্টে, এটার ভিতরে আসলে আপনার অনেক কিছু ডিপেন্ড করতেছে। যে এখন লিগালি 5 বছরের স্টেটা আপনি কিভাবে কাউন্ট করার চিন্তা করতেছেন। যেমন আমি 2-3টা কান্ট্রির এক্সাম্পল দিয়ে যদি বলি, আপনি ইউকেতে যে কোনো সিচুয়েশনে আপনি যদি চিন্তা করেন আপনি 10 বছরের রুটে যাবেন, 10 বছরের আইএলআর রুটে বা পিআর এর রুটে আপনি যাবেন, আপনি যে কোনো সিচুয়েশনে লিগালি আপনি যদি থাকতেছেন, প্রত্যেকটা বছরই আপনার কাউন্ট হইতেছে। আপনি আজকে পর্তুগাল যান, প্রত্যেকটা লিগাল বছর আপনি স্টে করতেছেন, যেটা স্টুডেন্ট অবস্থায় থাকেন, আপনি যে অবস্থায় থাকেন, আপনার 5 বছরের যে পাসপোর্টের রুট, সেই রুটে কাউন্ট হইতেছে। আপনি আজকে স্পেন যান, আপনি লিগালি যে বছরটাই আপনি থাকতেছেন, প্রত্যেকটা বছর 8 বছরের পিআর রুটে যদি বলেন তার ভিতরে কাউন্ট হইতেছে, বা 10 বছরের পাসপোর্টের রুট বলেন সেটার ভিতরে কাউন্ট হইতেছে। বাট জার্মানির ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। জার্মানি ভিন্ন ভিন্ন ভিসা স্ট্যাটাসের বছরগুলোরে ভিন্ন ভিন্ন ভাবে হিসাব করে। আপনি যদি আজকে ইসের মধ্যে যান, স্টুডেন্ট ভিসাতে যান, আপনার প্রত্যেক একাডেমিক ইয়ারে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতেছে। আচ্ছা, 5 বছর থাকলে 2.5 বছর, 10 বছর থাকলে 5 বছর।
10 বছর থাকলে 5 বছর এভাবে কাউন্ট হইতেছে। এখন কি শুধু আপনি 5 বছর থাকলে যেতে পারবেন? না। আপনি যখন স্টুডেন্ট হিসাবে আপনি যদি 5 বছর মানে 10 বছরও থাকেন, সেটা 5 বছরও যদি কাউন্ট হয়, তাও আপনি পেয়ারের জন্য এলিজিবল না। কেন না? কারণ আপনার জার্মানি রুলস হইতেছে আপনি স্টুডেন্ট হিসেবে যতদিনই থাকেন কোনো ব্যাপার না। আপনি পড়া শেষ করে আপনার 2 বছর জার্মানিতে জব করতে হবে, 2 বছর ফুল টাইম ট্যাক্স পে করতে হবে। এখন এই 2 বছর যে ফুল টাইম ট্যাক্স পে করার যে অপশন মানে রিকোয়ারমেন্টটা, আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় কখনোই ফুল টাইম করতে পারবেন না। এক মানে 2-3 মাস মানে মিনিমাম যে 1-2 মাস ওটা তো আলাদা। বাট আপনি তো পুরো বছর ধরে 2 বছর টানা তো আপনি ফুল টাইম করতে পারবেন না স্টুডেন্ট থাকা অবস্থায়। তার মানে কিন্তু আপনি 5 বছর এ পাশে হয়ে যাইতেছে, অন্য যে রিকোয়ারমেন্ট আপনারা জুড়ে দিছে ওই রিকোয়ারমেন্ট আপনি ফিল আপ করতে পারতেছেন না। তাহলে আমরা বুঝলাম যে স্টুডেন্ট ভিসার সঙ্গেও এট লিস্ট 2 বছরের হ্যাঁ, আমরা এটা নিয়ে জবে এটা নিয়ে থাকতে হবে। হ্যাঁ, এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার একটু আলোচনা করব। নেক্সট একটা স্লাইডে আবার একটু আসতেছে এটা। বাট আপনি জার্মানিতে হিসাবটা হইতেছে আপনি কোন টাইপের ভিসা আছেন সেটার উপরে আসলে আপনি যতদিন আছেন সেটারে আপনার বিভিন্ন ভাবে মডিফাই করে করে হিসাব করা। যেমন একটা আরেকটা যে খুবই কমন একটাই, যেহেতু আমরা এখানে স্পাউসের থাকা নিয়ে যাওয়া নিয়ে আমরা কথাবার্তা বললাম। আপনি স্টুডেন্ট হিসেবে আপনি যদি মেইন অ্যাপ্লিকেন্ট যান, আজকে আপনার ওয়াইফ যদি আপনার ফ্যামিলি ইউনিয়ন ভিসাতে যদি আপনার সাথে যায়, তাহলে সে যদি আজকে 5 বছর থাকে, সে কি অ্যাপ্লাই করে দিতে পারবে পেয়ারের জন্য? উত্তর হইতেছে না, পারবে না। কারণ সে যে ভিসা স্ট্যাটাসে আছে, এই ভিসা স্ট্যাটাস তারে অ্যালাউ করতেছে না পেয়ারে অ্যাপ্লাই করার জন্য। তার যদি পেয়ারে অ্যাপ্লাই করতে হয়, তার আজকে জার্মানিতে যে একটা আলাদা জব খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে তার ফ্যামিলি ইউনিয়ন ভিসাটা লিঙ্কড আপনার স্টুডেন্ট ভিসার সাথে। এই লিঙ্কটার থেকে আপনার আনলিঙ্ক করতে হবে তার যে ভিসাটা যে ফ্যামিলি ইউনিয়ন ভিসার মধ্যে আছে, এটার থেকে বের করে তার ওয়ার্ক পারমিটে সুইচ হইতে হবে, তখন সে 5 বছর পরে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কত বছর মোট এবং কোন ক্যাটাগরিতে থাকলে আমরা হ্যাঁ, এবং আরো কিছু বিষয় আছে যে আপনি ব্যাচেলর বা মাস্টার্স করলেন, যে কোনো একটা প্রোগ্রাম করলেন, যে কোনো একটা প্রোগ্রাম করার পরে যদি আপনি 2 বছর ফুল টাইম জব করেন, তাহলে আপনি পেয়ারের জন্য এলিজিবল হবেন। সো এরকম ভাবে আপনার ভিন্ন ভিন্ন সিচুয়েশন, আপনি কোন টাইপের ভিসাতে আছেন, কি আছেন, আপনার স্পেসিফিক সার্কামস্ট্যান্সেস এর উপর ডিপেন্ড করে আসলে এই ব্যাপারগুলো কাজ করবে। এটা জেনেরিক ভাবে ইউকে, পর্তুগাল বা স্পেনের মতো জার্মানিতে বলে দেওয়াটা বেশ কঠিন। আচ্ছা, আমরা হ্যাঁ, আচ্ছা বলেন। হ্যাঁ, না, তারপর এরপর আমরা টপিক হচ্ছিল পেয়ার আর সেটেলমেন্ট। আমরা অলরেডি কিছু কথাবার্তা বলছি। হ্যাঁ, যে এখানে আমার সেম ভুল নাম্বারটা আবার চলে আসছে। জার্মানির ক্ষেত্রে 33 মাস, এটা আপনার নরমালি 27 মাস হবে। স্কিল ওয়ার্কার ভিসাতে আপনার আইএলআর আপনার পাইতে বা যে স্টেপ যেটা যে আপনি স্কিল ওয়ার্কার ভিসাতে আপনি থাকবেন, ওটা 5 বছর গেলে আইএলআর হবে। আইএলআর এর পরবর্তীতে আপনি ব্রিটিশ সিটিজেনশিপের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। জার্মানির পেয়ারের রুট হইতেছে আপনি ব্লু কার্ড করবেন। ব্লু কার্ড হোল্ডার যদি আপনি হন, যেটা আপনার মানে সিনোনিম অফ স্কিল ওয়ার্কার ভিসা, এটা যদি আপনি পান, তাহলে আপনি 27 মাসে আপনি পেয়ার পাবেন, আর 21 মাসে পাবেন যদি আপনার বিয়ন ল্যাঙ্গুয়েজ থাকে। আর সিটিজেনশিপ আপনি অ্যাপ্লাই করতে পারবেন 8 বছর। এটা আপনার মানে খুবই দ্রুত এটা 5 বছরে রিডিউস করবে। এটা মনে হয় অলরেডি পার্লামেন্টে পাস হয়ে গেছে। এটা পাস হইছে বা অন অ্যাকশনে আছে এখন। এটা স্পেসিফিক্যালি আসলে জার্মান ওয়েবসাইট গুলার মানে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো জার্মান মিডিয়ামে থাকে। সো এটার জন্য আসলে খুবই ক্লোজলি আপনার খোঁজ খবর রাখাটা, খুব আপ টু ডেট থাকার চেষ্টা করতে হবে। এখন আমি আসলে ওইভাবে রাখতে পারিনি। আমরা সেই ক্ষেত্রে জার্মান ইমিগ্রেশন ওয়েবসাইট যেটা আছে সেটা আসলে সাজেস্ট করব যে আপনি যখন আমার ভিডিও দেখতেছেন, আপনার যদি কোনো কনফিউশন থাকে, এটা আমি ইনফরমেশন কালেক্ট করছি, যতটুকু জানি বা দেখছি, আপডেট হইতে পারে। কন্টিনিউয়াস একটা প্রসেস আপডেট, ইনফরমেশন আপডেট হওয়ার। এটা আসলে ডচে উইলিতেও আসছে, তারা এটা রিডিউস করতে যাচ্ছে। সো যে এখন এটা আসলে এখন ইফেক্টিভ কখন হবে সেটা শুধু ডিসিশনের বিষয় গভর্নমেন্ট থেকে, যেহেতু তাদের ঠিক এই গত মাসে মনে হয় তাদের নির্বাচন শেষ হলো। সো আমরা খুব শীঘ্রই আশা করি যে তারা এটা ঘোষণা করবে। বাট আমি বলবো যে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা ওই স্পেসিফিক ওই টাইমে কি সিচুয়েশন, এটা আপনারা জার্মান গভর্নমেন্টের ওয়েবসাইটে গেলে আপনারা জানতে পারবেন। ভিসাস এন্ড ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে দেখে নেওয়াটাই সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে।
আর এরপরে যদি আমি বলি যে এই আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনার এইখানে খুব শুধুমাত্র একটা চার্টের মধ্যে দেওয়ার ট্রাই করছি, যে আসলে এতগুলা মাসের ডিফারেন্স। ইউকের ব্যাপারটা যেমন খুবই সহজ, যে 5 বছর আপনি স্কিল্ড ওয়ার্কার ভিসাতে যদি আমি থাকি, 5 বছর পর আইএলআর আইএলআর পাইলে আমি পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবো। বাট জার্মানরা খুবই ভিন্ন ভিন্ন সিচুয়েশনে আপনার অনেক ভাবে আপনার এটা ভাগ করে রাখছে। এখানে আমি 5টা দিছি, এটা বাদেও খুঁজলে আরো একটা দুইটা পাওয়া যাবে। তাই আমি যদি প্রথম থেকে বলি যে আমি যে পয়েন্টগুলো অলরেডি বলছিলাম, যে আপনার যদি ইউ ব্লু কার্ড থাকে, সাথে যদি আপনার বিয়ন্ড জার্মান ল্যাঙ্গুয়েজ থাকে, আপনি 21 মাসে পিআর পাবেন। সিটিজেনশিপ 6 থেকে 8 বছর। এখন পর্যন্ত যেহেতু এখন পর্যন্ত 5 বছরের এই ব্যাপারটা আমি যতটুকু জানি পুরোপুরি অ্যাক্টিভ হয় নাই। সো 5 বছর রুটে অ্যাক্টিভ হলে হয়তো এই নাম্বারগুলো কমে যাইতো। তা এখন পর্যন্ত আপনার 6 থেকে 8 বছর আছে, বাট এটা আপনার এখন পর্যন্ত যে রুলসটা আছে এটা আপনি 5 বছরে আপনি পাইতে পারেন যদি আপনি খুবই এক্সেপশনাল কোনো ইন্টিগ্রেশন দেখান। এক্সেপশনাল ইন্টিগ্রেশন বলতে আপনার তারা বুঝাইতেছে যে আপনি যদি জার্মান লেভেল সি অন হয়ে যায়, আপনি ভলান্টারি ওয়ার্ক করেন, এরকম টাইপের কোনো কিছু যদি করেন, তাহলে সে ওইগুলোর ডকুমেন্টস জমা দিলে 5 বছরে আপনি সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারেন। আর না হলে নর্মালি 6 থেকে 8 বছর। আপনার ইউ ব্লু কার্ড সাথে এ1 জার্মান ল্যাঙ্গুয়েজ, এটা 27 মাস হবে, 33 না, এবং আপনার 6 থেকে 8 বছর পাসপোর্টের জন্য। ওয়ার্ক পারমিটে আপনার পিআর এর জন্য অ্যাপ্লাই করতে 5 বছর, আর আপনার যদি সিটিজেনশিপ মানে পাসপোর্টে অ্যাপ্লাই করতে 6 বছর, সাথে সিয়ন জার্মান। এই সেম থিওরিটা উপরের দুইটার জন্য কাজে মানে আপনার অ্যাপ্লিকেবল, যে 6 থেকে 8 বছর, যেটা 6 বছরে আপনি পাইতে পারেন যে স্পেশাল ইন্টিগ্রেশন। স্পেশাল ইন্টিগ্রেশন মানে হইতেছে আপনার ল্যাঙ্গুয়েজের লেভেল সিয়ন লেভেল, আর আপনার ভলান্টারি ওয়ার্ক, আর না হলে 8 বছর। সেলফ এমপ্লয়মেন্ট যদি আপনি ভিসা ক্যাটাগরিতে যান, এটা আসলে আপনার বিজনেস কত ভালো চলতেছে না চলতেছে এটার উপর ডিপেন্ড করে 3 থেকে 5 বছরে আপনি পিআর পাইতে পারেন, আর সিটিজেনশিপ 6 থেকে 8 বছর। আর আপনি যদি জার্মান সিটিজেন বিয়ে করেন, সেই ক্ষেত্রে আপনার পিআর এর জন্য কোনো রিকোয়ারমেন্ট নাই, কারণ পিআর দিবে না, আপনার ডিরেক্ট পাসপোর্টই দিবে 3 থেকে 5 বছরের মধ্যে। তো এটা আমরা দেখলাম শুধু জার্মানের যে পাথওয়েগুলো। হ্যাঁ, জার্মানের পাথওয়েটা দেখানো হয়েছে, কারণ ইউকে এর পাথওয়েটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড, যে আপনি যে কোনো ভাবে 10 বছর এখানে লিগ্যাল থাকেন, আইএলআর হয়ে গেলে এরপরে আপনি পাসপোর্টে অ্যাপ্লাই করবেন। আর না হলে আপনি স্কিল ওয়ার্কারে যাবেন, স্কিল ওয়ার্কার 5 বছর, 5 বছর হইলে আইএলআর, তারপরে আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করবেন। আর এখানে ব্রিটিশ যদি সিটিজেন আপনি বিয়ে করেন, ওই সেম 3 বছর আপনি পাসপোর্ট পাবেন। সো আসলে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এত প্যাচ নাই, এই জন্য আসলে শুধু জার্মানিটা এখানে আপনার হাইলাইট করা হয়েছে। আর এখন আসলে কোনটার সুবিধা কি, কোন কান্ট্রি অসুবিধা কি, আজকে আমাদের এই পুরো 1 ঘন্টার উপরে মনে হয় হয়ে গেছে। এই পুরা টাইমটার আসলে সামারি কি, সামারি কথা যদি বলি, একদম খুবই বড় দাগে যদি বলি, যে একটা স্টুডেন্টের তার প্রথম ফোকাস থাকে, সে ইভেন ভার্সিটি আপনার চুজ করার আগে, বাইরে পড়তে আসবে তার আগে, সবার আগে যে জিনিসটা মানুষ মাথায় নিয়ে শুরু করে, যে আব্বু এত টাকা দিতে পারবে বা আমার ফ্যামিলি থেকে এত টাকা কভার করতে পারবে, তো আমি যা খুঁজবো আমি এই বাজেটের মধ্যে খুঁজবো। সো মানে এটাই হওয়া উচিত প্রত্যেকের। তো ওই হিসাবে যদি আমি চিন্তা করি যে কস্টিং এর যে ব্যাপারটা, যে অলমোস্ট মানে লো কস্ট বললে আসলে ভুল হবে, অলমোস্ট জিরো কস্টে আপনি পড়তে পারবেন জার্মানিতে। ঠিক আছে, একটা সার্টেন অ্যামাউন্ট আপনার প্রথমে আপনার খরচ হবে, ইনভেস্ট করতে হবে, বাট অলমোস্ট জিরো কস্টে আপনি পড়তে পারবেন জার্মানিতে। ওই যে ব্লক অ্যাকাউন্টে যে টাকাটা, সেটাও কিন্তু মাসে মাসে তার আবার ফেরত দিবে। হ্যাঁ, ব্লক অ্যাকাউন্টের টাকাটা আপনি পুরোটা ব্যাক পাবেন, যে আপনি 11,000 ইউরো আপনি জমা দিতেছেন, ওটা আপনি 12 মাসের মধ্যেই পুরোটা ব্যাক পেয়ে যাবেন। সো ওইটা আসলে আপনার ইনভেস্টও না, কিছুই না, ওটা জাস্ট আপনার একটা সিকিউরিটি ডিপোজিট বলতে পারেন, যেটা আপনি পুরোটা ব্যাক পেয়ে যাইতেছেন 1 বছরের মধ্যে। আপনার মানে খুবই বড় একটা ব্যারিয়ার হইতেছে হলো ল্যাঙ্গুয়েজ। আজকের ভিডিওটা আপনারা যারা দেখতেছেন তারা বাংলায় শুনতেছেন, এই ভিডিওটা যদি আজকে আপনি স্প্যানিশে শুনতেন, এই ভিডিওটা যদি আজকে আপনি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে শুনতেন, আপনি খুব কম চান্সই ছিল, খুব কম মানুষই ছিল এখানে যারা 1 থেকে 2% ইনফরমেশন নিতে পারতেন। এবং আমি যদি আজকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে, আমি যেভাবে বাংলাতে আপনাদের বোঝানোর ট্রাই করতেছি বা ইনফরমেশনটা আমি দেওয়ার ট্রাই করতেছি, এই ট্রাইটা যদি আমি পুরোটা ইংলিশে করতাম, তাও আমি এত বেশি ফ্লুয়েন্ট থাকতে পারতাম না, বা আপনারা যারা নিতেছেন তাদের জন্য ব্যাপারটা এত সহজ হইতো না। তো সবকিছু মিলে আপনার ইংলিশ স্পিকিং, আমরা ছোট থেকে ইংলিশ শিখতেছি, এবং অন্য একটা ল্যাঙ্গুয়েজ হুট করে শেখা, সেটাতে ফ্লুয়েন্ট হওয়া, সেটাতে নিজের মনের ভাব প্রকাশ করা বা স্বাচ্ছন্দ্য বোধ করা, শোনা বলা দুই ক্ষেত্রেই
শুধু আপনার বলা ব্যাপারটা না যে আমি শুধু বলতে ইংলিশে ঝামেলা হইতেছে, আমি তো ভাই মানে বুঝতেছি, বা আমি তো বুঝতে ঝামেলা হইতেছে, আমি তো বলতে পারতেছি। জার্মানিতে যদি আপনি যান তখন আপনার বলা, শোনা, লেখা, পড়া সবকিছুই জার্মান মিডিয়ামে হবে। শুধু ইংলিশ স্পিকার বলতে আসলে ব্যাপারটা ইংলিশ স্পিকার না, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বলতে শুধু আপনার বলা না, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বলতে শুধু যে আপনার শোনা না। চারটা বিষয়, হ্যাঁ, রিডিং, রাইটিং, লিসেনিং, পুরো স্পিকিং। চারটা বিষয়ে আসলে আপনার চারপাশে ঘুরতে থাকবে, আপনি কোনোটার বাদ দিয়ে কোনোটা কিছু করতে পারবেন না। আরেকটা জিনিস আমি অ্যাড করি ছোট করে, যে আমরা ছোটবেলা থেকে ইংলিশ শিখি, তারপরেও কিন্তু আমরা প্রায় বেশিরভাগই খুবই স্ট্রাগল করি ইংলিশ ইংলিশে ফ্লুয়েন্সি বা ওই চারটা বিষয় নিয়েই। প্লাস খুবই কম সংখ্যক মানুষের সেই দক্ষতা আছে যে নতুন একটা ভাষা, সেটা আমি অনেককে পেয়েছি, জার্মান বা ইভেন জাপানিজ বাঙালিরা খুবই ফ্লুয়েন্টলি বলতে পারে, লিখতে লিখতে আমি ঠিক জানি না, বাট বলতে এবং বুঝতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো যে সবার তো আর, দে আর দ্য হ্যাঁ, এক্সেপশনস। হ্যাঁ, প্রেফারেন্স একরকম না, এবিলিটি একরকম না। সো ওই হিসাব করে আপনার যদি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা মাথায় রাখি তাহলে আসলে ইউকে অনেক সুইটেবল একটা অপশন। আর পিআর আর সেটেলমেন্টের কথা যদি বলি তাহলে আসলে জার্মানি আপনার অনেক ইজি ইজি অপশন আছে, যেহেতু ব্লু কার্ডের আপনারা প্রিভিয়াস চার্টটা আবার দেখতে পারেন যে লিটারলি আপনার 21 মাস 27 মাসে আপনার পিআর, যেটা আসলে ওয়ার্ল্ডের বর্তমান কোথাও কল্পনা করা যায় না। সো এই হিসাব করলে আপনার মানে অনেক অনেক বেশি ইজি। ইভেন আপনার এই ব্লু কার্ডের যে স্যালারি থ্রেশহোল্ড, আপনার যে প্রোফাইল নিয়ে আপনি ইউ ব্লু কার্ড আপনি অ্যাচিভ করতে পারবেন, এই স্যালারি থ্রেশহোল্ডটা আপনি মিট করতে পারবেন, আপনি তার থেকে অলমোস্ট ডাবল পাওয়ারফুল প্রোফাইল নিয়ে আপনি ইউকের স্কিল ওয়ার্ক ভিসাটা আপনি স্যালারি থ্রেশহোল্ড আপনি মিট করতে পারবেন না। ইভেন আপনার এমন অনেক ফ্যাক্টরি বা এমন অনেক কাজের জায়গা আছে যেখানে ম্যানেজারিয়াল পজিশনে 38,700 স্যালারি দেয় না। সো এরকম স্যালারি যদি আপনার না দেয় তাহলে সেই জায়গাগুলোতে আপনি আসলে কিভাবে ওই স্যালারিটা আপনি পাবেন? না দিলে তো আপনি জোর করে নিতে পারবেন না। আরেকটা আর আপনি জিনিস, ওই স্যালারিটা না পেলে তার আপনি স্কিল দরকার ভিসাতে সুইচও করতে পারবেন না। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই এখানে, যে যেহেতু জার্মান ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটাও একটা বলবো না যে পারা যায় না এরকম না, খুবই ওয়ার্ল্ডের দ্য মোস্ট হার্ডেস্ট থিং এটাও বলবো না, বাট ইটস এ চ্যালেঞ্জিং জার্নি। তো যারা আসলে এই জার্মান এডুকেশনের মধ্যে থেকে একটা ভালো রেজাল্ট করতে পারবে, বা মিডিয়াম আপার অ্যাবভ এভারেজ একটা রেজাল্ট যদি সে করে, তাহলে আমি বলবো যে হি অর শি ইজ ক্যাপেবল এনাফ টু গেট এ জব ইন জার্মান। আর আচ্ছা, জার্মান এখন, আচ্ছা, আর একটা আপনারা ইন্টারাপ্ট করে একটা কথা বলি। এই যে আপনি বলছেন যে এভারেজ বা অ্যাবভ এভারেজ, জার্মানিতে মানে সিজিপিএ ব্যাপার না, আপনি কোথাও যাবেন ইন্টারভিউতে, জব অ্যাপ্লিকেশনে, মানে এখন পর্যন্ত আমি বড় ভাইদের থেকে যতটুকু শোনা, যে আপনি কোথাও যে এই সে ইন্টারভিউ ফেস করবেন, আপনারা তারা সিজিপিএ জিজ্ঞাসা করবে না। তারা অলরেডি জানে যে একটা ইউনিভার্সিটি ডিগ্রি পাইতে এমন প্রেসারটা দেয়, ওই প্রেসার পার হয়ে যে মানে ডিগ্রিটা এটাই, শেষ হ্যাঁ, পর্যন্ত বের হইছে, সে এনাফ ক্যাপাবল এনাফ আমার এই জব ক্যাপেবল, করার জন্য, এক্স্যাক্টলি। এই জব করার জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে 2030 সাল পর্যন্ত তাদের প্রচুর মানুষ লাগবে। ইভেন ইন্টারন্যাশনাল ইমিগ্রেশনের উপরে তারা যদি রিলাই না করে, তাহলে তাদের ইকোনমিক গ্রোথ যেটা, সেটা অনেকটা অনেকটা বলতে অনেকটাই স্লো ডাউন হবে। যার কারণে তাদের দেশে, তারা চায় বিদেশ থেকে মানুষ গিয়ে তাদের দেশে যাক, যার কারণে এতগুলো অপশন আমরা দেখি। এর বাইরেও আরো অনেকগুলো অপশন আছে তুমি যেগুলো বললা। সো আমি মনে করি যে ইউকে থেকে ইজিয়ারও হবে তাদের জন্য জবটা খুঁজে পাওয়া, কারণ তারা চায় যে মানুষ বিদেশ থেকে গিয়ে, বা তাদের দেশে যারা শিক্ষিত মানুষ যারা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স বা পিএইচডি করে বের হচ্ছে, অবভিয়াসলি তারা চাইবে তাদের দেশেই রাখতে, এবং তাদের লোকবল দরকার। তো তাদের জন্য সেটা ইজিয়ার, দোজ হু উইল ফিনিশ দেয়ার কমপ্লিট দেয়ার স্টাডিজ ইন জার্মানি। এবং এবং আরো একটা পয়েন্ট বলি, জার্মানি কিন্তু আপনার পপুলেশন যে রিপ্রোডাকশন রেট এটা কিন্তু মাইনাসে। মাইনাসে, সো মানে তারা যদি বাইরে থেকে লোক না নেয়, তাদের ইনফ্রাস্ট্রাকচার ডিল করবে কে, লিড দিবে কারা এটা? সো তাদের অবশ্যই লোকজন দরকার, জনবল দরকার। আচ্ছা, আমরা যদি লাস্টের আর একটা অপশন আমি রাখছি যে আপনার কুইক জব মার্কেট অ্যাক্সেস।
আসলে কুইক জব মার্কেট অ্যাক্সেসটা সম্পূর্ণই একটা ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। এটা আসলে কখনো বলে দেওয়া পসিবল না যে আজকে আমি জবে তাড়াতাড়ি ঢুকে পড়তে পারবো, বা তুমি জবে তাড়াতাড়ি ঢুকে পড়তে পারবো, বা আরেকজন জবে তাড়াতাড়ি ঢুকে পড়তে পারবে। এটা করলে কোনো ম্যাজিক নেই। বাট এখানে কুইক জব মার্কেট অ্যাক্সেস বলতে আমি এই জিনিসটা মিন করছি যে যেহেতু এখানে নতুন কোনো কিছু শেখা লাগে না, আই মিন ল্যাঙ্গুয়েজ শেখা লাগে না নতুন ভাবে নিজেরে বোঝানোর বা আরেকজনের বোঝার যে ক্ষমতা তৈরি হওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা লাগে না। ওই সেন্সে আপনার ইউকেতে জব মার্কেটে ঢোকাটা কম্পারেটিভলি সহজ। যদি কারো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে তার জন্য ইউকেতে জবে ল্যান্ড করাটা কম্পারেটিভলি ইজি। ফর এক্সাম্পল, আপনি যদি আজকে আইটিতে না হয় অন্য কোনো কিছু হইতেন, বা আপনি আজকে আইটি থেকে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশ থেকে, আপনি যত সহজে ইন্টার্নশিপ বা যেগুলো আপনি ল্যান্ড করতে পারছেন, আজকে যদি আপনি জার্মানিতে এই ডিগ্রিটা নিতেন, আপনার এই ইন্টার্নশিপে ল্যান্ড করা এক্সপিরিয়েন্সটা আরো বেশ কঠিন হইতো। ল্যাঙ্গুয়েজ একটা অনেক বড় হ্যাঁ, এরিয়া। ল্যাঙ্গুয়েজের কারণে আপনার এটা একটা অনেক কঠিন হইতো যে আপনার ওইখান থেকে যে কেউ আপনার আপনার এই এক্সপিরিয়েন্সটা, ধরেন আপনার থেকে আমার এক্সপিরিয়েন্স কম কিন্তু আমি জার্মান ল্যাঙ্গুয়েজ জানি, আপনাকে আমি অল্টার করে দিতে পারতাম। সো এই জন্য আপনার জার্মানির থেকে ইউকেতে জব মার্কেটে অ্যাক্সেস নেওয়াটা সহজ। বাট এইখানের এই পয়েন্টটারে আপনি ইউকের জায়গায় জার্মানি বানায় ফেলতে পারবেন যদি ধরেন আজকে আপনার জার্মান B1 B2 ল্যাঙ্গুয়েজ থাকে। আপনি যদি B1 B2 ল্যাঙ্গুয়েজ পর্যন্ত যাইতে পারেন, তাহলে আপনার অ্যাভেলেবল জবের যে নাম্বার সেটা ইউকে থেকে জার্মানি কয়েক গুণ বেশি। ইভেন সেটা আইটিতে তো আরো বেশি। আইটিতে তারা ইংলিশ, আমি বলবো যে ইংলিশটাকেও তারা প্রেফার করে, একদম যে ইগনোর করবে সেটা না, বাট ডেফিনেটলি তারা চায় যে ওয়ার্ক এনভায়রনমেন্ট, অল কালচার, ধারণাটা থাকুক। হ্যাঁ, ওয়ার্ক এনভায়রনমেন্ট, অল কালচার, ডে টু ডে ওয়ার্ক লাইফে আপনি যখন মানে আশেপাশে সব মানুষ জার্মানিই কথা বলবে, আপনার ইন্টারঅ্যাক্ট করা বা একটা আড্ডাতে বসতে হইলেও তো আপনার মানে ইন্টারঅ্যাক্ট করতে হবে। তো সেখানে আপনি দেখেন আপনার কলিগ হাসাহাসি করতেছে কোন একটা জার্মান কথা বলে বা একটা জোকস বইলা, আপনি তো বুঝলেনই না। সো আসলে আপনি তো নিজেও একটা ওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়লেন, আপনার সাথে তারা বসে আছে, তারাও একটা মানে খুব একটা বাজে একটা ইমপ্রেশন সৃষ্টি হবে আর কি পুরো সিচুয়েশনের মধ্যে। এটাই। আর এর পরবর্তীতে আসলে ওরকম ভাবে নতুন করে বলার কিছু নেই। বাট থ্যাংক ইউ পেজে যাওয়ার আগে ভাই, আপনি কি কোশ্চেন আরেকটা জিনিস যেটা যে এটা বাদে সবকিছুর পরে আপনার নতুন মার্কেটে দুইটা টপিক নিয়ে খুব আলোচনা চলতেছে। একটা হাউস বিল্ডিং জার্মানিতে যাওয়ার জন্য, আর আরেকটা হইতেছে আপনার চান্সে কার্টে আপনার অপরচুনিটি কার্ড যে ভিসা, এটা তা আপনার এই অপরচুনিটি কার্ড ভিসাটা, এটা আপনার ওই ব্লক অ্যাকাউন্টের সিস্টেমটা সিমিলার, বাট এটা আপনি জাস্ট জব সিকিং ভিসা বলতে পারেন। অপরচুনিটি কার্ডের থেকে সহজভাবে বলে জব সিকিং ভিসা 1 বছরের জন্য পাবেন। আপনার প্রিভিয়াস একাডেমিক থেকে শুরু করে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো সব দেখাইলে, সব পয়েন্ট বেস্ট, এটা পয়েন্ট আপনার মিললে তখন আপনি অপরচুনিটি কার্ড বা জব সিকিং ভিসা 1 বছরের জন্য পাবেন। 1 বছরের মধ্যে আপনি যদি জার্মানিতে এসে কোনো একটা জব ম্যানেজ করতে পারেন, আপনি ওয়ার্ক পারমিটে সুইচ করবেন এবং 5 বছর পরে ওয়ার্ক পারমিটে গেলে এই যে এই রুটটার মতো হবে, সরি কই গেল, এই যে ওয়ার্ক পারমিটে গেলে আপনার এই 3 নম্বর রুটে আপনার যে সেটেলমেন্ট প্রসেস এরকম ভাবে যাবেন। আর আপনি যদি 1 বছরের মধ্যে জব না পান তাহলে আপনার দেশে ব্যাক করতে হবে। আর হাউস বিল্ডিং এর ব্যাপারটা হইতেছে যে এটা একটা ভোকেশনাল ট্রেনিং এর মতো, আপনার দেশ থেকে বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ করে আপনি অ্যাপ্লাই করে কোনো একটা কোম্পানির থেকে ইন্টার্নশিপ বেস পড়াশোনার জন্য অফার লেটার পাইতে হবে। তারপর আপনি জার্মানিতে এসে 3 থেকে 3.5 বছর একটা নির্দিষ্ট মানে একটা স্টাইপেন্ড, ছোট একটা অ্যামাউন্টের স্টাইপেন্ড 800 থেকে 1100-1200 ইউরো পর্যন্ত প্রতি মাসে স্টাইপেন্ডে আপনি 3 বছর পড়াশোনা করবেন। 3 বছর 3.5 বছর আপনি যে টপিকে আসবেন, এর পরবর্তীতে আপনি যখন প্রফেশনাল জব পাবেন, সেই জবটা আপনার আবার এই ওয়ার্ক পারমিটের মধ্যে পড়ে আপনার পিআর সিটিজেনশিপের দিকে আগাবে। তো ধন্যবাদ লিংকন তোমাকে, আর এত সময় নিয়ে খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় বোঝানোর জন্য। আমার মনে হয় না আমরা কোনো বিষয় বাদ রেখেছি, তারপরেও বাদ যেতে পারে। না, এখন কোনো বিষয় বাদ রাখিনি। ব্যাপারটা আসলে এই ইমিগ্রেশন প্রসেস আজকে রাতে, এখন আমরা যে কথাটা বলতেছি, এখন আমাদের এখানে রাত 11টা বাজে, এখন রাত 11টা যে কথা বলতেছি, 12টার পরবর্তীতে গভর্নমেন্ট নতুন কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারে।
আমি আপনি জানেন কিনা, পর্তুগালে একটা খুবই পপুলার একটা সিস্টেম ছিল সেফ এন্ট্রি, এসিআইপি এন্ট্রি। আপনার মানে লিগাল যেভাবে আপনি যান, আপনি ওই এন্ট্রিটা করে আপনি ফিঙ্গার দিতে পারতেন। তা এই প্রসেসটা মানুষ খুব বেশি পরিমাণে ইউজ করতে এটা মিস ইউজ করে একদম মানে নোংরামির পর্যায়ে নিয়ে গেছে। আপনার নতুন গভর্নমেন্টটা ফর্ম করার পরে ধরেন আজকে রাতে ছিল 12টার সময় পেপারে আপনার সব অনলাইন মিডিয়া সবকিছুতে চলে আসছে, এই যে আজকে থেকে ইভেন একদিনেরও নোটিশ দেয়নি, লিটারালি আজকে থেকে সেফ এন্ট্রি পোর্টাল অফ সবকিছু বন্ধ। মানে ওয়েবসাইটটা পর্যন্ত তারা ডিলিট করার বা সরানোর টাইম পায়নি, তার আগে ওই প্রোগ্রাম ক্লোজ করে দিছে। সো এই ইমিগ্রেন্ট হোল ইউরোপে, ইভেন বাইরের যে উন্নত কান্ট্রিগুলো, প্রত্যেকটা কান্ট্রিতে এরা নিয়মিত রিভলভ করতে থাকে। সো আজকে যে ইনফরমেশন গুলা এখানে দেওয়া হয়েছে, ইভেন আমি যখন এটা উঠাইছি তখন আমার আগের মাসেল মেমোরিতে থেকে যাওয়ার কারণে আপনি খেয়াল করে দেখবেন যে আমি এখানে বিভিন্ন জায়গায় 36 মাস লিখছি, সরি 33 মাস লিখছি, বিভিন্ন জায়গায় 33 মাস লিখছি। এই 33 মাসটা প্রায় আপনার 2-3 বছর ধরে ছিল। আমার কিন্তু এটা মাথায় থেকে গেছে, কিন্তু এটা চেঞ্জ হয়েছে 27, এটা কিছুদিন আগে, 2-3 মাস হবে মনে হয়, বা তার থেকেও কম টাইম, 27 মাস হয়েছে। এই জিনিসটা কিন্তু আমি চেঞ্জ করতে ভুলে গেছি। সো এরকম ভাবে আপনি যে ইনফরমেশনটাই আপনি পাইতেছেন, আপনি যখন দেখতেছেন, আপনি এটা 1 মাস পর দেখতে পারেন, 10 দিন পর দেখতে পারেন, কালকে দেখতে পারেন, বা আপনি এটা 1 বছর পর দেখতে পারেন, ইনফরমেশন রিভলভ হইতেই থাকবে। সো আপনি সোর্সগুলো জানলেন, আপনি সোর্সগুলো জানলেন, চেঞ্জ হতেই থাকবে। হ্যাঁ, আপনি সোর্সগুলো জানলেন, আপনি দেখা যাচ্ছে ইনফরমেশন চেঞ্জ হয়ে গেল, আপনার এটা খুঁজে পাওয়া সহজ বিষয়। আপনি এই যে স্লাইডের যে প্রত্যেকটা টাইটেলগুলো আমি দিছি, এইগুলো আসলে একটা টপিক। আজকে আমরা সবগুলো টপিক নিয়ে একসাথে কথা বলছি, একটা টপিক নিয়ে আসলে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট কথা বলা যায়। আমরা যদিও এনাফ টাইম দিছি প্রত্যেকটা টপিকে। এখানে অ্যাড করতে যাই, যারা মূলত জার্মানি পড়তে যেতে চায় তারা খুব একটা যে স্টুডেন্ট কনসালটেন্সির উপরে নির্ভর করে না, রাদার তারা নিজেরা ইনফরমেশন গ্যাদারিং এর বেশি মনোযোগ দেওয়া উচিত, বা তারা দেন। তো হ্যাঁ, তুমি যেটা বললা যে হেডিং গুলো আসলে, হ্যাঁ, আমি ট্রাই করছি যে প্রত্যেকটা টপিকে আসলে যে কোন ইনফরমেশন গুলো জানা দরকার সেগুলো আসলে হেডিং এই আছে। আপনি যদি আজকে থেকে আপনি 6 মাস পরে বা 1 বছর পরে দেখেন, তাহলে আপনি ওই হেডিং গুলো ধরে যদি আপনি একটু সার্চ করেন, তা তো আপনি আপডেটেড ইনফরমেশন গুলো আপনি পেয়ে যাবেন। ওই হিসেবে আপনি আপনার প্ল্যান বা সবকিছু আপনি সাজাইতে পারবেন। আর আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে এই পিডিএফটা দিয়ে দিতে, যাতে আপনাদের হেল্প হয়, আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, ইউজ করতে পারেন আর কি প্রেজেন্টেশনটা। So thank you very much for your time again, Lincoln. আপনাকে ধন্যবাদ ভাই এরকম একটা ভিডিও করার জন্য। না, আমি ইনফরমেশন গুলো জানতাম, বাট কখনো এরকম একসাথে গোছানো ভাবে আমি নিজেও কখনো রেডি করছিলাম না। সো আপনার এই প্রোগ্রামের থ্রুতে এটা রেডি করা হয়েছে আর কি। আর আমিও আশা করি যে আমাদের এই জানার মাধ্যমে মানুষও উপকৃত হবে, কিরকম দেশ থেকে এবং ইউকে থেকে তারা আবেদন করতে পারে জার্মানিতে। তো থ্যাংক ইউ তোমাকে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।